ওকে, আমাদের আজকের পার্টটা স্টার্ট হচ্ছে উইন্ডোজ ফাংশন দিয়ে। উইন্ডোজ ফাংশন অ্যাপ্লাইজ অ্যাগ্রিগেট র্যাঙ্কিং অ্যান্ড অ্যানালিটিক্স ফাংশন ওভার এ পার্টিকুলার উইন্ডো। ঠিক আছে, কোথায় এটা অ্যাপ্লাই হয়? অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে। অ্যাগ্রিগেশন গুলো আমরা কিভাবে করি? অ্যাগ্রিগেট ফাংশন গুলো কোনগুলোর কথা বলতেছে বলেন তো দেখি, কেউ একজন বলেন অ্যাগ্রিগেট ফাংশন গুলো কোনগুলোর কথা বলতেছে। অ্যাগ্রিগেট ফাংশন কাদেরকে বলা হয়, কোনটাকে বলা হয়? অ্যাগ্রিগেট ফাংশন হলো যে সাম এভারেজ সাম, হচ্ছে ম্যাক্স, মিন, ম্যাক্স। এভারেজ। হ্যাঁ, এগুলো হলো যে আমাদের কি অ্যাগ্রিগেট ফাংশনস। যখনই যে কোনো ধরনের অ্যাগ্রিগেট ফাংশনস এর কথা বলবে তখনই মিন, মিডিয়ান, মোড, ম্যাক্স, মিন, সাম, ঠিক আছে, এই ধরনের সাবট্রাক্ট, এই ধরনের বিষয়গুলো চলে আসবে। ঠিক আছে, আর এই জিনিসটা আমরা কোথায় করছিলাম? গ্রুপ বাই এবং হ্যাভিং এ আমরা কিছু দুটো বা তিনটা এক্সাম্পল দেখেছিলাম। ঠিক আছে, তো অ্যাগ্রিগেট র্যাঙ্কিং অ্যানালিটিক্স। র্যাঙ্কিং বলতে কিরকম? ফর এক্সাম্পল, আমাদের ইউজার্সরা 2010 সাল থেকে আমাদের ইউজার্সরা লগ ইন করতেছে বা সাইন আপ করতেছে, তাহলে আমরা র্যাঙ্কিং এর থ্রুতে দেখতে পারি যে নাম্বার ওয়ান কারা, যে নাম্বার ওয়ান দিয়ে মানে র্যাঙ্ক করা আর কি, যে শুরুতে কারা জয়েন করলো কোন পার্টটা, এরপরে কারা, এরপরে কারা, এভাবে। ঠিক আছে, তো এটা হলো যে র্যাঙ্কিং পার্ট। তারপর অ্যানালিটিক্স ফাংশনস ওভার এ পার্টিকুলার উইন্ডো। ওভার এ পার্টিকুলার উইন্ডো মানে ওভার ফাংশনই থাকবে এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। সেজন্য এখানে লিখছে and over clause is used with windows function to define that windows। ঠিক আছে, তো এই জিনিসটা হলো যে গিভ আউটপুট ওয়ান রো পার এগ্রিগেশন। ঠিক আছে, এখানে হলো যে পার এগ্রিগেশনে একটা ইয়া দেয়। আমরা নর্মালি অ্যাগ্রিগেট ফাংশনটা কি দেখছি, আমরা যখন এভারেজ করি তখন কি একটা বা দুইটা রেজাল্ট দিত নাকি? সে ধরেন যে আমার যদি ক্যাটাগরি থাকতো যে প্যান্ট শার্ট জিন্স, তাহলে আমি যদি এভারেজ করি তাহলে প্যান্ট শার্ট জিন্স এর উপরে দিত, তিনটা থেকে অ্যাগ্রিগেট করে ওয়ান পার রো অ্যাগ্রিগেশন আমাকে সাপোর্ট করতো। বাট আমার উইন্ডোজ ফাংশনে সেপারেট আইডেন্টিটিস মেনটেন করে প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভাবে অ্যাগ্রিগেট ফাংশনস অ্যাপ্লাই করে আর কি। তো আমরা এই জিনিসটা আসলে দেখার চেষ্টা করব কিভাবে আসলে করে। উইন্ডোজ ফাংশনের টার্মস গুলো একটু জানার চেষ্টা করি। উইন্ডোজ ফাংশনস অ্যাপ্লাইজ অ্যাগ্রিগেট, এখানে ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম এটাই তো হইলো এখানে। এক্সপ্রেশন, এক্সপ্রেশন ইজ দ্য নেম অফ দ্য কলাম দ্যাট উই ওয়ান্ট টু উইন্ডো ফাংশন অপারেট। ঠিক আছে, অপারেটেড অন। ওভার হলো যে ইজ জাস্ট টু সিগনিফাই দ্যাট দিস ইজ এ উইন্ডো ফাংশন। ফর এক্সাম্পল, ওভার দিয়ে আমরা যদি ইউজার আইডি কে আইডেন্টিফাই করি তাহলে সে আমাকে ইউজার আইডির উপর ভিত্তি করে আমাকে রেজাল্টটা দেওয়া শুরু করবে। আমি কোনো কিছুর উপর ভিত্তি করে যদি আমি করতে চাই তাহলে আমি কি করব? ওভার, পার্টিশন বাই, অর্ডার বাই, এই টাইপের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, রোজ কি বলতেছে? রোজ তো আমরা সারাক্ষণই কাজ করতেছি নাম্বার অফ রোজ দিয়ে। রোজ ক্যান বি ইউজড ইফ ইউ ওয়ান্ট টু ফার্দার লিমিট দি রোজ উইদিন দি পার্টিশন। দিস ইজ অপশনাল এন্ড ইউজুয়ালি নট ইউজ। এটা কি অপশনাল এবং এটা খুব একটা বেশি ব্যবহার হইতে দেখা যায় না। উইন্ডোজ ফাংশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে: অ্যাগ্রিগেট, র্যাঙ্কিং এন্ড ভ্যালু অ্যানালিটিক্স। এখানে কি আছে? অ্যাগ্রিগেটে কি আছে? সাম, এভারেজ, কাউন্ট, মিন, ম্যাক্স আছে। র্যাঙ্কিং এ কি আছে? রো নাম্বার, র্যাঙ্ক, ডেন্স র্যাঙ্ক, পার্সেন্ট র্যাঙ্ক আছে। লিড, ল্যাগ, ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু আছে। আমাদের একটু এই র্যাঙ্ক, ডেন্স র্যাঙ্ক এই দুটোর ভিতরে কিছুটা আমাদের ঝামেলা হতে পারে, কনফিউশন লেগে যেতে পারে। আমরা এই জিনিসগুলো আমরা দেখবো। অ্যাগ্রিগেট অলরেডি দেখছি, সেজন্য অ্যাগ্রিগেটে আমরা খুব একটা বেশি কি বলবো, খুব একটা বেশি জোর দিব না। আমরা র্যাঙ্কিং এর উপরে বেশি জোর দিব আর ভ্যালু এন্ড অ্যানালিটিক এর উপরে বেশি জোর দিব। ঠিক আছে, তো তারপরও আমরা একটা অ্যাগ্রিগেটের এক্সাম্পল দেখেন। এখানে প্রত্যেকটা জিনিসের উপরে আমরা চাইলে আইডি ওয়াইজ আমরা, সে ধরেন যে সেলস এর ক্ষেত্রে এই জিনিসটা খুবই লাগে। এভারেজের ক্ষেত্রে, সেলস এর ক্ষেত্রে নাম্বার অফ আইডি দিয়ে, এই আইডিটা দিয়ে সে ধরেন যে একটা প্রোডাক্ট আমার, এটার উপরে টোটাল কিরকম সেল হলো, এভারেজে কিরকম সেল হচ্ছে, নাম্বার অফ কাউন্ট কিরকম, টোটাল কিরকম সেল হইলো, হ্যাঁ, মিনিমাম কত সেল হইছে, মিনিমাম কত থেকে আমাদের টাকাটা সেল হচ্ছে, মিনিমাম কত, ম্যাক্স কত। বাট কোন একটা প্রোডাক্ট যদি শুরু থেকে যদি এটা সেম প্রাইসে থাকে তাহলে এটা কি আমাদের মিনিমাম ম্যাক্সটা দেখাবে না। আবার যদি নাম্বার অফ প্রোডাক্টের সাথে যদি তুলনা করি তখন হয়তো মিন ম্যাক্সটা দেখাবে ইউজুয়ালি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন কি বলতেছি? আমরা
এই জিনিসটা আপনারা নিজেরা প্র্যাকটিস করতে হবে। এটাকে জাস্ট কপি করবেন আর কি করবেন, টেবিলের নামটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখেন যে পার্টিশন বাই দিছে, এটা মানে কি কেউ একজন বলতে পারবেন? পার্টিশন বাই নিউ ক্যাট, পার্টিশন বাই নিউ ক্যাট, অর্ডার বাই নিউ আইডি মানে কি বলেন তো দেখি, কেউ বলতে পারবেন? পার্টিশন বাই নিউ ক্যাট, অর্ডার বাই নিউ আইডি, নিউ ক্যাটাগরি, এটা হলো যে একটা কলাম। ঠিক আছে, পার্টিশন বাই, আমার এই কলামটা নিউ ক্যাটাগরি নামে, নিউ ক্যাট, নিউ ক্যাটে যে কলামটা আছে এই কলামের, এই কলামটা অনুযায়ী সে পার্টিশন করবে। পার্টিশন করার পর কার উপর ভিত্তি করে ডেটাটা দেখাবে? অর্ডার বাই নিউ আইডি। নিউ আইডি কোনটা? 100। 100-র উপর ভিত্তি করে সে আমাকে রেজাল্টটা প্রেরণ করবে বা রেজাল্টটা আমাকে আউটপুটটা শো করবে। বাট দেয়ার ইজ এ পার্টিশন হুইচ দিস পার্টিশনস লিডস বাই দি নিউ ক্যাট হুইচ ইজ এ কলাম। ঠিক আছে, তার মানে আমরা পার্টিশন বাই অর্ডার বাই একসাথে আমরা লিখতে পারি, আর ওভারের ভিতরে আমরা ওই জিনিসগুলো লিখি। আমরা যদি সহজ ভাবে কোনো কিছু দেখতে চাই তাহলে কিভাবে দেখা যেতে পারে নাকি? আহ আমরা রো নাম্বার, রো নাম্বার দিয়ে শুরু করি আসলে। অ্যাগ্রিগেটটা তো আমরা সবাই বুঝতে পারছি, আমরা খুবই সোজা করে একটু রো নাম্বারতে দেখবো। এখানে র্যাঙ্ক দিয়ে শুরু করছে, রো নাম্বার একসাথে সবগুলো দেখাইছে, তো আপনারা একসাথে সবগুলো দেখতে পারবেন, সমস্যা নেই। র্যাঙ্ক এবং ড্যান্স র্যাঙ্কের ভিতরে পার্থক্য কি এটা একটু আপনাদেরকে বলি। ঠিক আছে, র্যাঙ্কটা একটু বোঝার চেষ্টা করি আমরা, খুবই খুবই ইম্পর্টেন্ট। রো নাম্বার বুঝতে পারছেন কিনা বলেন আগে? রো নাম্বার কি দেখেন তো, রো নাম্বারটা কি কেউ এক্সপ্লেন করতে পারবেন? আপনার কি বুঝছেন? এনিওয়ান? Row রো number is those who represent total new ID and rank actually. রো নাম্বার হইলো যে জাস্ট একটা কি বলবো, সিরিয়াল, যে 1 Row. 2 3 4 5 6 7 8 9 10 করে আমার যতগুলো নাম্বার অফ রোজ থাকবে ততগুলো নাম্বার অফ রোজ। ক্লিয়ার? এটা ক্লিয়ার, আমরা বুঝতে পারছি। এটা ক্লিয়ার কিনা বলেন? জি ভাই। র্যাঙ্কে আসি, র্যাঙ্কটা একটু ডিফারেন্ট। র্যাঙ্কটা কি করে? সেগ্রিগেট করে নাম্বারের র্যাঙ্কের উপর ভিত্তি করে। সে ধরেন যে আমার এখানে অর্ডার বাই কি নিউ আইডি আছে, র্যাঙ্কের ক্ষেত্রে কি অর্ডার বাই নিউ আইডি, তার মানে সে কাকে ফলো করবে? নিউ আইডির যে কলামটা আছে এই কলামটাকে ফলো করবে। তার মানে এই কলামের উপর ভিত্তি করে সে কাকে র্যাঙ্ক করবে? আমার র্যাঙ্কের নাম্বার গুলো সাজাবে। এখন 100 সবার আগে আসছে নাম্বার অফ রো, সেজন্য এটা বাই ডিফল্ট 1 হয়ে গেল। ঠিক আছে, 200 নিউ আইডি, 200টা বাই ডিফল্ট ভাবে 2 হয়ে গেল, আবার 200 দেখাচ্ছে। তার মানে 200টাকে আমরা অলরেডি কি ডিফাইন করে ফেলছি, কততে? 2 এ ডিফাইন করে ফেলছি। ঠিক আছে, রোল নাম্বারটাকে আমরা অলরেডি 2 এ ডিফাইন করে ফেলছি, যার ফলে আমাদের এই 200টাও 2 হয়ে গেছে। কিন্তু এটা কার ঘরটা খালি করছে বলেন তো দেখি? ইন্ডেক্স নাম্বার কত? 3 নাম্বার ঘরের Number 3. জায়গাটা সে নিয়ে নিছে। 3 নাম্বার ঘরের জায়গাটা নিয়ে নেওয়ার কারণে আমার এখানে নতুন একটা কি আসছে? নতুন একটা নিউ আইডি আসছে। এই নিউ আইডিটা তো আবার 200 জায়গায় বসতে পারবে না, তাই না? তো সে কোন জায়গায় বসছে? সে এই জায়গায় বসছে। কিন্তু যেহেতু 3-এর ঘরটা খালি নাই, 3-এর ঘরটা কেউ না কেউ ইয়া করছে, তো 3টা কিন্তু স্কিপ হয়ে যাবে। এই জায়গায় কি আসবে? 4 চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? আমি আরেকবার বুঝাবো নাকি এখানে ক্লিয়ার আপনারা? আরেকবার একটু বুঝান ভাই। নরমালি আমাদের নিউ আইডি, এটা একটা সে ধরেন যে আইডি। ঠিক আছে, আমাদের ইউজাররা ধরেন যে আমাদের ইউজাররা কিনতেছে, সে ধরেন যে এই প্রথমবার কিনে তার কাজ শেষ, সে আর আমাদের কাছে ব্যাক আসেনি। পরের বার সে একজন কিনলো, পরের বার আবার সে কিনলো, সে মানুষটা কিনলো। এখন সে কি 3 নাম্বার রয়ে গেছে না? 2 এবং 3 সে নিয়ে নিছে। আমরা এদের বিহাইন্ড দি সিনে কি চলে? আপনারা কি পাইথনের ক্লাস করছেন কেউ? বিহাইন্ড দি সিনে কি চলে? বিহাইন্ড দি সিনে ইন্ডেক্স নাম্বার চলে, তাই না? বিহাইন্ড দি সিনে ইন্ডেক্স নাম্বার চলে। ঠিক আছে, এটার প্রত্যেকটারই ইন্ডেক্স, প্রত্যেকটা রো এর কি ইন্ডেক্স নাম্বার আছে? কত? 1 2 3 4, ঠিক আছে, 5 করে কত পর্যন্ত? 7 পর্যন্ত, তাই না? তো আমার 1 নাম্বার ঘরের র্যাঙ্ক নাম্বার 1 বাই ডিফল্ট ভাবে ইন্ডেক্সও 1, তাই না? আমার ইন্ডেক্স নাম্বারের উপর ভিত্তি করে এখানে কি আসছে? 1 নাম্বার র্যাঙ্ক হয়ে গেছে। 200 নিউ আইডি 200 চলে আসলো, 200 ইন্ডেক্স নাম্বার কত? 200, তার জায়গায় 2।
কিন্তু এই 200টা সে আমরা রেকর্ড করে রাখছি, এই 200 যখনই আসবে এই 200 র্যাঙ্ক নাম্বার কত 2, তাই না? ইন্ডেক্স নাম্বার কত? ইন্ডেক্স নাম্বারও 2। কিন্তু এই 200 সে আবার কিনতে আসছে, 200 নাম্বার কাস্টমার কি বা নিউ আইডি নামে যে সে আবার কিনলো। কিন্তু সে যখন আজকে কিনতে আসছে তার নিউ আইডি কততে গেল? 3 নাম্বার ইন্ডেক্স নাম্বার রোতে চলে গেল। 3 নাম্বার ইন্ডেক্স নাম্বার রোতে চলে গেছে, কিন্তু সে তো অলরেডি 2 নাম্বার ঘরের 2 নাম্বার র্যাঙ্কটা নিয়ে নিছে, 2 নাম্বার র্যাঙ্কটা নিয়ে নিছে। যেহেতু 2 নাম্বার র্যাঙ্কটা সে নিয়ে নিছে আবার, সেজন্য তার এখানে কি আবার 2 বসতেছে। ক্লিয়ার আমার কথাটা? এখন 2 নাম্বার রো এর এটা নিয়ে নিছে, কিন্তু কত নাম্বার ইন্ডেক্সের ঘরটা সে ফিল আপ করছে? 3 নাম্বার ঘরে। তার মানে 2 এবং 3 নাম্বার ঘরটা সে ফিল আপ করে ফেলছে, ঠিক আছে? তো এখন যে 3 নাম্বার 300টা আসছে নতুন আইডি, সে কত নাম্বারে যাবে? বাই ডিফল্ট ভাবে 4 নাম্বার ইন্ডেক্সে যাবে, কিন্তু তার অ্যাকচুয়ালি যাওয়ার কথা কোথায় ছিল? 3 নাম্বার ইন্ডেক্সে। কিন্তু 3 নাম্বারটা অলরেডি কে ফিল আপ করছে? 2 নাম্বার। যার কারণে সে এখন কি 4 হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা বেনিফিশিয়াল কি? হ্যাঁ, এটা বেনিফিশিয়াল কি ভাইয়া? বেনিফিশিয়াল হলো যে আপনি র্যাঙ্কিং করতে পারতেছেন, যে কারা প্রথম থেকে শুরু থেকে কিনা শুরু করছে, কারা পরে থেকে কিনা শুরু করছে, এদের উপর ভিত্তি করে আপনি প্রায়োরিটি সেট করতে পারেন, ঠিক আছে? প্রায়োরিটি সেট করতে পারেন। আবার সে ধরেন যে আপনি সে ধরেন যে এদের উপর ফার্স্ট অর্ডারটা কখন আসছে, সেকেন্ড অর্ডারটা কখন আসছে, থার্ড অর্ডারটা কখন আসছে, ফোর্থ অর্ডারটা কখন আসছে, এটাকে আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা যদি এটা যদি কাস্টমারের আইডি হয়, তাহলে আমরা বলতে পারি কি ফার্স্ট অর্ডার কখন আসছে, 100 আইডি দিয়ে ফার্স্ট অর্ডার আসছে। সেকেন্ড এন্ড থার্ড অর্ডার কোথায় আসছে আমি কিন্তু বলতে পারতেছি, সেকেন্ড এন্ড থার্ড অর্ডার এখান থেকে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ফোর্থ অর্ডার কোথায় থেকে আসছে? এখান থেকে আসছে। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছি? তাহলে আমরা র্যাঙ্কটা বুঝলাম। আমরা ডেন্স র্যাঙ্কে যাই। ডেন্স র্যাঙ্কটা আরেকটু ডিফারেন্ট। ডেন্স র্যাঙ্কটা হলো যে এটার উল্টা, সেজন্য অনেকে কি করে ডেন্স র্যাঙ্কটা বেশি ব্যবহার করে, ঠিক আছে? র্যাঙ্কটাকে বেশি ব্যবহার করে না, ডেন্স র্যাঙ্কটাকে বেশি ব্যবহার করে। বিশেষ করে আমি অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে আমি আমার অফিসে ডেন্স র্যাঙ্কটা বেশি ব্যবহার করি, আমি র্যাঙ্কটাকে ইউজ করি না। এই যে আপনারা যেরকম কনফিউশনে পড়তেছেন, এই কনফিউশনটাই আপনারাও পড়েন, আমিও পড়ি, ঠিক আছে? কারণ আমি তো লক্ষ লক্ষ ডেটা দিয়ে প্রত্যেকদিন কাজ করি, তো সবসময় সবকিছু মনে রাখা যায় না। আমি সেজন্য সহজ আমি ডেন্স র্যাঙ্কটা ইউজ করি। ডেন্স র্যাঙ্কটা বুঝতে পারতেছেন কি হচ্ছে? এখানেও ইন্ডেক্স নাম্বার চলে, এখানেও ইন্ডেক্স নাম্বার বিহাইন্ড দি সিনে চলতেছে, কত করে 1 2 3 4 করে কত বছর 7 নাম্বার পর্যন্ত। এখন সে 100টা ঢুকে গেল, সেজন্য সে কি 1, ঠিক আছে? 200টা ঢুকলো 2, 900 কোনো সমস্যা নাই। 200টা ঢুকলো 2, সে কি আগের গোটা নিছে সেম ভাবে, এখানে পর্যন্ত রুলসটা সেম। যখন 300টা আসলো আবার এখানে কি হলো 3 আসলো, এখানে সে ইন্ডেক্সের নাম ঘর ধরে সে এখানে র্যাঙ্কটা ধরতেছে না, সে করতেছে কি উপরে আমি 1 2 2 লিখছি, আমার এরপরে সিকোয়েন্স অনুযায়ী কোনটা আসার কথা 3 আসার কথা, সেজন্য 3 দিছি। বুঝতে পারছেন বিষয়টা? একটা হলো কি ইন্ডেক্স নাম্বার ধরে ফলো করে র্যাঙ্ক, আর ডেন্স র্যাঙ্ক করে কি সিকোয়েন্স ধরে ফলো করে, মানে উপরে 1 2 2 চলে আসছে, এরপরে কোনটা হওয়া উচিত 3 হওয়া উচিত। বুঝতে পারছেন বিষয়টা? এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝা গেছে। আর পার্সেন্ট র্যাঙ্কটা আমি আর কি বুঝাবো? পার্সেন্ট র্যাঙ্কটা সেম ভাবে ওই পার্সেন্টেজ ভাবে করে। এখন পার্সেন্ট র্যাঙ্কটা কিভাবে আসলো বলেন? আমার এটা তো 0 প্রথমে, ঠিক আছে? প্রথমে এটা 0, এরপরটা কি 1 ইন্ডেক্স নাম্বার, এরপরটা কি 0, প্রথমটা হলো 0, এরপরটা কি 1, ঠিক আছে? না ইন্ডেক্স নাম্বার কত এটা? ইন্ডেক্স নাম্বার হলো 1, আর 2 এর ইন্ডেক্স নাম্বার কত? ইন্ডেক্স নাম্বার 2, এটার হলো যে 1। আচ্ছা, পার্সেন্ট র্যাঙ্কটা এটা কি আপনার দাঁড়ান, ওই আমি আপনাকে বলি পার্সেন্ট র্যাঙ্কটা কি। পার্সেন্ট আপনারা পাইথনে নরমালাইজেশন শিখছেন না? নরমালাইজেশন হ্যাঁ নরমালাইজেশন শিখতেন। এখানে আরেকটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় ইনটু করে ভাইয়া, মানে আইডি নাম্বারের সাথে 100% ইনটু করে। না না না, এটা হলো যে
গসিয়ান ডিস্টেন্স, গসিয়ান ডিস্টেন্স। ও ডাইনামিক ডিসটেন্সের কথা বলছেন। আমি একটা বলি, এটা ওই ফর্মুলা ফলো করছে, গসিয়ান ডিস্টেন্স, গসিয়ান মানে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। থেকে কত মানে ডিসটেন্স কভার করতেছে ওইখানে কি ভাইয়া? এটা অ্যাকচুয়ালি ওই ধরনেরই, কিন্তু অ্যাকচুয়াল ওই ধরনের না। মানে দেখে মনে হবে যে আমি আপনাদেরকে গসিয়ান ডিস্ট্রিবিউশনের কথা বলতেছি এই কারণে যে এটা অনেকটা যে রুলসটা ফলো করে, ওই রুলসটা হলো যে অনেকটা এই ধরনের, ঠিক আছে। নর্মালাইজেশন এন্ড গসিয়ান ডিস্ট্রিবিউশনের ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে, ঠিক আছে। গসিয়ান ডিস্ট্রিবিউশন হইলো যে আমার 0 থেকে শুরু করে আমার 1 এর ভিতরে কতটুকু মেজারমেন্ট আছে এটাকে ইয়া করে। আর এটাও আবার নর্মালাইজেশন বলি, আবার এটা জেড টেস্টও বলি। আপনার জেড টেস্ট শিখছেন? জেড টেস্টও কিন্তু সেম, ঠিক আছে। তো এখানে সেম জিনিসটা, যে র্যাঙ্কটা করতেছে কি পার্সেন্টের মাধ্যমে র্যাঙ্ক করতেছে, ঠিক আছে, মানে পার্সেন্টেজ ওয়াইজ র্যাঙ্ক করতেছে। কিন্তু এই র্যাঙ্কের একটা ইয়ে হলো যে 0 থেকে 100%। এখানে তো পার্সেন্টটা লিখতে পারতেছি না আমি, তাই না? তো সেজন্য এখানে হলো যে 0 থেকে 100% পর্যন্ত আমার র্যাঙ্কটাকে ফলো করতেছে। তো এখানে আমার র্যাঙ্কটা ওইভাবে এখানে অটোমেটিক্যালি আসছে, বুঝতে পারছো? অর্ডার বাই নিউ আইডি, র্যাঙ্কটা জাস্ট একটা পার্সেন্ট। আমি এটাকে লাইফে কখনো ইউজ করি না, কোথাও ইউজ করতেও দেখিনি। আমি রো নাম্বারটা বেশি ইউজ করছি, এরপর ড্যান্স র্যাঙ্কটা ইউজ করছি বেশি, তারপরে আমি র্যাঙ্ক, তারপরে আমি পার্সেন্ট র্যাঙ্কটা ইউজ করি। সত্য কথা বলতে আমি পার্সেন্ট র্যাঙ্ক আমি মনে হয় লাইফে কখনো ইউজই করি নাই, মনে হয় আপনাদেরকে প্র্যাকটিস করানো ছাড়া আর কোথাও আমি ইউজ করি, ঠিক আছে। ভাইয়া এটা কি নরমালাইজেশন নাকি হচ্ছে গসিয়ানস? এটা 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 গসিয়ানকে ফলো করে, এটা গসিয়ানকে ফলো করে, মানে ঠিক আছে। গসিয়ান লটা হচ্ছে ফলো করে। হ্যাঁ, গসিয়ান লটাকে ফলো করে। নর্মালাইজেশনের ক্ষেত্রে কি হয়? নর্মালাইজেশনের ক্ষেত্রে মাইনাস থেকেও আসে, তাই না? -1 0 1। হ্যাঁ কিছু কিছু। গসিয়ানে মনে হয় 0 থেকে 1 দিয়ে শুরু হয়, ঠিক আছে। তো সেজন্য যে কোনো একটা হতে পারে, আমি কনফিউজ। আচ্ছা ভাইয়া, এই যে র্যাঙ্ক বা ড্যান্স র্যাঙ্ক বা পার্সেন্ট র্যাঙ্ক, এটা আসলে আমরা কি কাজে ইউজ করব? এই যে আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে আমার অর্ডার বাই র্যাঙ্ক যদি করতে চাই, সে ধরুন যে আমার এখানে শুরু থেকে কারা কোন র্যাঙ্কিং এ অর্ডার করতেছে আমি আইডেন্টিফাই করার জন্য নাকি? আইডেন্টিফাই করার জন্য, এক্স্যাক্টলি। বুঝতে পারছি। এটা আমাদের লাগে। আমি সে ধরেন যে আমাদের এখানে নর্মালি এটা বড় বড় ইন্ডাস্ট্রিতে বেশি লাগে। সে ধরেন সিমেন্ট শিটের মাত্র 150 জন ডিস্ট্রিবিউটর ন্যাশনালি, ঠিক আছে, 64টা জেলায়। তাহলে আমি যদি এদের ভিতর র্যাঙ্কিং করি, কে বেশি কিনতেছে কে কম কিনতেছে, আবার পার্সেন্ট র্যাঙ্কও যদি করি, তাহলে কি আমি ফাইন্ড আউট করতে পারবো না কে সবচেয়ে বেশি কিনতেছে কে কম কিনতেছে? এই কাজে আমাদের লাগে এইগুলো, মানে অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং এ। এবং তাদেরকে দিয়ে আমরা কি করতে পারি, পরবর্তীতে মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে পারি, তাদেরকে আমরা প্রণোদনা দিতে পারি, তাদেরকে আমরা ইনসেনটিভ যে 3% যদি ইনসেনটিভ দিই, তাহলে ওই জায়গাটা আমরা তাদেরকে স্পেশাল এই বছরের জন্য আপনার 4% ইনসেনটিভ পাচ্ছে। এই ধরনের কিছু আমরা ডিসিশন মেকিং করতে পারি, বুঝতে পারছেন বিষয়টা? আমরা এটা একটু দেখবো আসলে এখন। রো নাম্বারটা দেখবো কিনা। আচ্ছা, রো নাম্বারটা না দেখি আমরা, নাকি রো নাম্বারটা, আচ্ছা রো নাম্বারটা দিয়ে শুরু করি, সমস্যা নেই। আমরা কাজ করতেছি কোথায়? ই কমার্স ম্যানেজমেন্টে, তাই তো। ইউজ, আমি এটাকে লিখি, কপি টু ক্লিপবোর্ড, ঠিক আছে। ওকে, ই কমার্স ম্যানেজমেন্টে ঢুকলাম। আমি তাহলে কি করব? সে ধরেন যে আমার ই কমার্স ম্যানেজমেন্টের টেবিল গুলোর ভিতরে একটু দেখি আমি। কান্ট্রিজ আছে, মার্চেন্টস আছে, অর্ডার আইটেম আছে, অর্ডারস আছে, প্রোডাক্টস আছে, ঠিক আছে। আমি সে ধরেন যে অর্ডারস টেবিলটা নিয়ে কাজ করি, যেহেতু আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছে অর্ডারস দিয়ে, তাই তো। তো অর্ডারটা দিয়ে দেখাই। তাহলে আমি সে ধরেন যে একটা প্রবলেম স্টেটমেন্ট ক্রিয়েট করি আপনাদের সামনে। কি ধরনের প্রবলেম দেওয়া যায়? সে ধরেন যে ফাইন্ড দি each users find each users orders with ranking by order
ডে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন বিষয়টা? আমি একটু বড় করি, আপনার প্রবলেমটা দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, এই প্রবলেমটা কে বুঝতে পারছেন যে আমি কি জন্য এটা কি করতেছি? কে একজন বলেন। Find the অর্ডার ডেট র্যাঙ্কিং করতে চাচ্ছেন। আমি অ্যাকচুয়ালি ইচ ইউজারের অর্ডার গুলো দেখতে চাচ্ছি, কিভাবে অর্ডার ডেটের উপর ভিত্তি করে কি র্যাঙ্ক করতে, মানে র্যাঙ্কিংটা দেখতে চাচ্ছি, তাই না? তো আমি র্যাঙ্কিংটা কিভাবে দেখতে পারি? রো নাম্বার দিয়েও দেখতে পারি নাকি? আমি রো নাম্বার দিয়ে দেখবো। ঠিক আছে, তাহলে আমি যদি দেখতে চাই তাহলে আমি কি দিতে পারি? সিলেক্ট, আমার কি আছে? ওআইডি, ওআইডি আছে, ইউজার আইডি আছে, ইউজার আইডি, তারপরে আমার কি আছে? ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড আছে, তারপরে আমি রো নাম্বারটা দিই, রো নাম্বার। রো নাম্বারটা আমরা কিভাবে লিখি? এইভাবে লিখি। ঠিক আছে, রো নাম্বারটা এভাবে লিখি। এটা হলো যেমন ফাংশন, এখানে শেষ। তারপরে আমি ওভার, ওভারটা খুবই ইম্পর্টেন্ট। ওভারের ভিতরে তো আমাকে অ্যাকচুয়ালি মেন কাজটা করতে হবে। তাহলে আমি কাকে দিয়ে পার্টিশন করতে চাচ্ছি? পার্টিশন বাই কার উপর ভিত্তি করে বলেন তো দেখি? পার্টিশন বাই, বলেন কার উপর ভিত্তি করে? ইউজার্স অর্ডার, ইউজার্স অর্ডার, তাই না? তার মানে কি পার্টিশন বাই ইউজার আইডি হবে, তাই তো? ইউজার আইডি, কারণ আমার এখানে কি ইউজার আইডি, ইউজার্স কে ডিফাইন করে এই ধরুন তো একটাই কলাম আছে যেটা হলো যে ইউজার আইডি, তাই তো? ইউজার আইডি, আর এখানে লিখলাম অর্ডার বাই, না অর্ডার বাই হবে। ঠিক আছে, অর্ডার বাই, অর্ডার বাই কার কার উপর ভিত্তি করে করতে চাচ্ছি বলেন? কার উপর ভিত্তি করে? ক্রিয়েটেড অ্যাড, তাই না? অর্ডার ডেটটা হলো যে আমার কি ক্রিয়েটেড অ্যাড, কখন ক্রিয়েট করছে, তাই তো? খুব সুন্দর, ক্রিয়েটেড অ্যাড। এখন ক্রিয়েটেড অ্যাড লিখলাম, ব্র্যাকেট, আমার এটা শেষ। ঠিক আছে, এরপরে আমি আসি, আমি এই জিনিসটা, এই যে রো নাম্বার, আমি তো রো নাম্বারকে এইভাবে দেখাইতে পারি না, তাই না? রো নাম্বারকে কি এভাবে দেখাইতে পারি? এটা এটা কিন্তু পুরোটা। ঠিক আছে, আমার কলামের নাম কি থাকবে তাহলে? কলামের নাম রো নাম্বার ব্র্যাকেট দেখাবে, এই ধরনের দেখাবে, দেখতে তো খারাপ দেখাবে, তাই না? তো এটাকে আমি কি করতে পারি? এলিয়াস, এলিয়াস ইউজ করতে পারি, তাই না? এলিয়াসের শর্ট ফর্ম আমরা কোনটা লিখি? এস, তাই তো? এস দিয়ে আমি এটাকে কি দিতে পারি বলেন? কি নাম দিতে পারি? কি নাম দেওয়া যেতে পারে? অর্ডার র্যাঙ্ক। ঠিক আছে, খুব সিম্পল, অর্ডার র্যাঙ্ক। কোন টেবিল থেকে? ফ্রম অর্ডারস টেবিল থেকে, নাকি? আমি এখন দেখি, এখন এটা আসলো, এই যে দেখেন 1 2 1 2 1 2 1 2 করে আসলো। ঠিক আছে, ইউজার দেখেন আমার এটা হলো কি 2। ঠিক আছে, রো নাম্বার দিয়ে করা হয়েছে কিন্তু। এখন যদি আমি এটাকে কি বলি, আবার যদি অর্ডার বাই, অর্ডার বাই দিয়ে আবার এখানে অর্ডার বাই ইউজ করতে পারি না? অর্ডার বাই, এখন ডেসেন্ডিং, ডেসেন্ডিং দিয়ে অ্যাসেন্ডিং দিয়ে করি, অ্যাসেন্ডিং কাজ করবে? আচ্ছা, অর্ডার বাই দুইবার হয়ে গেছে নাকি? অর্ডার বাই ক্রিয়েটেড অ্যাড, আর এটাকে কি অ্যাসেন্ডিং দিয়ে দিই, তাহলে এখানে তো হয়ে গেল। তখন কি দুইবার হচ্ছে না নাকি? একই জিনিসই তো। তাহলে আমি কন্ট্রোল এন্টার, এখন কি হচ্ছে? কাজ তো হচ্ছে না, 1 2 1 2 করে দেখাচ্ছে না। এই যে এইদিকে আবার অ্যাসেন্ডিং করে দিছে ইউজার আইডিটা। ঠিক আছে, ইউজার আইডিটা সে অ্যাসেন্ডিং করে দিছে, এদিক দিয়ে আবার ঠিক হচ্ছে। কিন্তু এদিক দিয়ে আমরা একটা জিনিস দেখতেছি, এখন সে ধরেন যে আমি দেখতে চাচ্ছি ইউজারের নাম, তাই না? ইউজারের নামটা দেখতে চাচ্ছি, আমি কিভাবে দেখবো বলেন? আমরা আজকে সাবকিউরি করি। ইউজারের নাম যদি দেখতে চাই তাহলে আমি এখানে দিতে পারি কি কি দেওয়া যেতে পারে? বৃষ্টি পড়তেছে তো, এখানে না ইউজার আইডি, আমরা এই জায়গায় নতুন একটা আমরা এই জায়গায় একটা ইনার বাই দিয়ে, ইনার জয়েন দিয়ে আমরা নতুন একটা ইয়া খুলতে পারি না যে এই ইউজারটা কে, এই জিনিসটা জানার জন্য? ঠিক আছে, তো এটা কিভাবে করব?
অর্ডার র্যাঙ্কের পরে দিব, অর্ডার র্যাঙ্কের পরে সে ধরেন যে ইউজার নেম আমার কোন টেবিলে আছে, ইউজার্স এই টেবিলে আছে, কলামসে যাই, এই যে ফুল নেম, তাই তো? তো আমি এখানে ইউজার্স ডট ফুল নেম, ঠিক আছে, ইউজার্স ডট ফুল নেম দিলাম ফ্রম এত, তারপরে কি হবে বলেন? তারপরে আমি ইনার জয়েন দিলাম, ইনার জয়েন কোন টেবিল? ইনার জয়েন করতে চাচ্ছি ইউজার্স টেবিল অন কিসের উপর ভিত্তি করে? অন অর্ডারস ডট ইউজার আইডি ইকুয়াল টু ইউজার্স ডট এখানে কি দিয়ে আছে ইউআইডি, তাই তো? এটা কি দেখাবে না? দেখি, বিরোধ দিতে পারে। ক্রিয়েটেড অ্যাড ইন দি ফিল্ড অফ অ্যাম্বিগুয়াস, ক্রিয়েটেড অ্যাড দুইটাতেই আছে তো সেজন্য অ্যাম্বিগুয়াস দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কি দিব? আমি এটা কি অর্ডারস টেবিলে, তাই তো, সেজন্য অর্ডারস দিচ্ছি, ঠিক আছে। এখন আমি এটাকে রান দিই, তারপর বলতেছে ক্রিয়েটেড অ্যাড অ্যাম্বিগুয়াস কলাম ক্রিয়েটেড অ্যাড ইন দি ফিল্ড লিস্ট অ্যাট অ্যাম্বিগুয়াস। এটা কি করা যায়? ধরেন যে আচ্ছা, এখানেও আমাকে চেঞ্জ করতে হবে, এটা বলতেছে সে অর্ডারস ডট ক্রিয়েটেড। আশা করি এখন মানে কি ভাইয়া? বুঝি নাই। এই যে এররটা আসলো, হ্যাঁ অ্যাম্বিগিউয়াস, হ্যাঁ, এটা কখন আসে? দুইটা টেবিলে যদি সেম কলামের নাম থাকে। সেম কলামের নাম থাকে, আচ্ছা। মানে কি দেখেন, ইউজার্স টেবিলে দেখেন ক্রিয়েটেড অ্যাড আছে, তাই না? হ্যাঁ 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 আবার দেখেন অর্ডারস টেবিলেও কিন্তু ক্রিয়েটেড অ্যাড আছে। সে হ্যাঁ কনফিউজ না আসলে সে কার্ডটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ। তো আমি এখানে সিলেক্ট করলাম ক্রিয়েটেড অ্যাড, আবার এই জায়গাটাতে করি নাই, সেজন্য অ্যাম্বিগুয়াস দেখাচ্ছে। তো আমি তাকে ডিফাইন করে দিলাম অর্ডারস টেবিলের ক্রিয়েটেড অ্যাডই হবে এটা, আমি যেটা দেখাতে চাচ্ছি, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। যেমন দেখেন যে এখানেও ইউজার আইডি আছে, এখানেও ইউজার আইডি আছে, হ্যাঁ যদি এই দুটো যদি সেম হইতো এখানে আবার অ্যাম্বিগুয়াস দেখাইতো, তখন কি অর্ডারস ডট ইউআইডি ইকুয়াল টু ইউজার্স ডট ইউআইডি, ঠিক আছে। আবার আমি যদি যদি ইউজার্স কে এস দিয়ে যদি আমি পি বানাই দিই, ইউ বানাই দিই, তখন আমার কি হইতে হবে? এখানে কি ইউজার্স হবে, এখানে কি হবে? ইউ হবে। ইউ। বুঝতে পারছেন বিষয়টা? জি। এগুলো সোজা, জাস্ট একটু লজিকটা একটু সুন্দরভাবে করতে হবে। এখন দেখেন র্যাঙ্কিং করে দিছে, অ্যালিস স্মিথি 1-2 মানে 2বার অর্ডার করছে আমার কাছে, জন্দও 2বার অর্ডার করছে, ফাতিমা খানও 2বার অর্ডার করছে, ঠিক আছে, লুইস মার্টিনেজও 2বার অর্ডার করছে। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এখন সে ধরেন যে আরেকটু সোজা করে দেখি, আমি সে ধরেন যে আরেকটা প্রবলেম কি দেওয়া যায়, আমি বলি যে শো কিউমুলেটিভ, নাম শুনছেন না? কিউমুলেটিভ, কিউমুলেটিভ মানে কি? কিউমুলেটিভ অর্ডারস ওভার টাইম, ঠিক আছে। কিউমুলেটিভ মানে কি? এখন পর্যন্ত একজন ইউজার কতগুলো অর্ডার করছে এই জিনিসটা দেখতে চাই। তো কিউমুলেটিভ অর্ডারস বলছে, তার মানে কতগুলো যখন বলে তখন কি আমি ওই ইয়েটা দিয়ে করতে পারবো, র্যাঙ্ক দিয়ে করতে পারবো? র্যাঙ্ক বলতেছে, তখন কি আমি র্যাঙ্ক এই রো নাম্বার দিয়ে করতে পারবো? তখন কি হবে? তখন কোনটা ইউজ করব বলেন? আমাদের এখানে কয়টা আছে? অ্যাগ্রিগেট র্যাঙ্কিং ভ্যালু, এখান থেকে কোনটা ইউজ করব তখন? অ্যাগ্রিগেট। হ্যাঁ, অ্যাগ্রিগেটের কোনটা? সাম ইউজ করব, এভারেজ ইউজ করব, কাউন্ট ইউজ করব, মিন ম্যাক্স, কোনটা ইউজ করব? কাউন্ট ইউজ করব। তাহলে ঠিক আছে, তাহলে কাউন্ট ইউজ করে দেখি আমরা। বুঝতে পারতেছেন তো লজিক গুলা?
সিলেক্ট, আমরা কি কি দেখাতে চাচ্ছি অর্ডার টেবিল থেকে, ইউআইডি, ইউজার আইডি। ধরেন যে আমি অর্ডার আইডিটা দেখাইতে চাচ্ছি না, ইউজার আইডিটা দিচ্ছি আর ক্রিয়েটেড অ্যাডটা দিচ্ছি, ক্রিয়েটেড অ্যাড, অর্ডার আইডি ক্রিয়েটেড অ্যাড। আর এখন আমি আচ্ছা কমা কাউন্ট, কাউন্ট দিয়ে অল দিব, ঠিক আছে, কাউন্টের ভিতরে অল দিয়ে দিলাম। বুঝতে পারছেন বিষয়টা? ওভার আমি ওভার এখন পার্টিশন বাই কার উপর ভিত্তি করে পার্টিশন করব বলেন? পার্টিশন বাই কার উপর ভিত্তি করে? ইউজার আইডির উপর ভিত্তি করে। এখানে তো মাত্র দুইটাই দেখাচ্ছি, ইউজার আইডি ক্রিয়েটেড, এই দুইটা ছাড়া তো কিছু নাই। তো ইউজার আইডির উপর ভিত্তি করে আমি করব। আর অর্ডার বাই কার উপর ভিত্তি করে? অর্ডার বাই ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে। আমি এখন লিখলাম এটাকে, এখন কাউন্ট আন্ডারস্কোর ব্র্যাকেটের ভিতরে স্টার, আমার কলামের নামও তো এটা দেখাবে, তো এটাকে যখন না দেখায় এটার নাম একটা দিলাম, কি নাম দিতে পারি? রানিং টোটাল অর্ডার কয়টা আছে, ঠিক আছে, রানিং টোটাল অর্ডার কয়টা আছে, ঠিক আছে। কোন টেবিল থেকে? ফ্রম অর্ডার টেবিল থেকে, ঠিক আছে। দেখেন এই ইউজারে কয়টা অর্ডার আছে আমাকে দেখাচ্ছে, সবগুলো সবারই দুইটা দুইটা করে, কিছুক্ষণ আগেও তো দেখছি 1 2 1 2, তাই না? সেজন্য এখানে দুইটা দুইটা করে দেখাচ্ছে অর্ডার, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা তাহলে মোটামুটি বুঝতে পারছি যে আসলে কিভাবে কাজ করে অ্যাগ্রিগেট র্যাঙ্কিং এগুলা, ঠিক আছে। আমি সে ধরেন যে একটু অ্যাডভান্সের দিকে যাই আজকের, আপনারা কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর লিডেরটা একটু দেখি, লিডেরটা খুবই খুবই ইম্পর্টেন্ট, লিডেরটা খুবই সুন্দর, হ্যাঁ, লিডেরটা খুবই সুন্দর। আমি লাইফে কখনো লিড ইউজ করি না, মানে আমার এখন পর্যন্ত 5 বছর 6 বছর হলো, বাট আমি অনেককে শুনছি লিড ল্যাগ এগুলো ইউজ করতে। আমার কাছে মনে হয় এগুলো হয়তো বা ফরেন কোম্পানি বা তারা ইউজ করে, বাংলাদেশে আমি যে কয়টা জায়গায় কাজ করছি ওই কয়টাতে এখন দেখি না। আবার ফ্রিল্যান্সিং কাজে আমি কখনো লিড ল্যাগটা ইউজ করি না, ঠিক আছে। ফার্স্ট ভ্যালু 100, ঠিক আছে। আর লাস্ট ভ্যালু বলতে কোনটা? সেজন্য যে আমার নাম্বার অফ অর্ডার আছে 100 থেকে 700 পর্যন্ত আমার নিউ আইডি এরা অর্ডার করছে, তাহলে কি ফার্স্ট ভ্যালু কোনটা হবে? স্বাভাবিকভাবে 100টাই ফার্স্ট ভ্যালু হবে নাকি? আর লাস্ট ভ্যালু কোনটা বলেন? লাস্ট ভ্যালু কি? লাস্ট ভ্যালু আমার 700। এখন আপনি বলতে পারেন যে যদি নাম্বার অফ রো ওয়াইজ যায় তাহলে 100 200 200 300 এভাবে সেম ভাবে যাবে। আর লাস্ট ভ্যালু বলতে ম্যাক্সিমাম ভ্যালুটা কোনটা? এই রো এর ক্ষেত্রে লাস্ট ভ্যালু কোনটা? 200। এই রো এর ক্ষেত্রে লাস্ট ভ্যালু কত? 200, ঠিক আছে। এই রো এর ক্ষেত্রে লাস্ট ভ্যালু কত? 300, ঠিক আছে। সেম জিনিসটা বারবার আসতেছে লাস্ট ভ্যালু ক্ষেত্রে, কিন্তু লিড ল্যাগ ইজ ডিফারেন্ট। লিডের ক্ষেত্রে হয় কি, প্রথমটা আমার কি থাকে, প্রথমটার সাথে প্রথম, আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি, এক গড় সামনে চলে আসে, লিডের ক্ষেত্রে এক গড় সামনে আসছে, এটাকে বলা হয় T-1 ফর্মুলা। T-1 ফর্মুলায় এটা চলে, ঠিক আছে। এটা এক গড় সামনে থেকে এসে আমার লিড, আমার বর্তমান লিড কত? আমার বর্তমান লিড 200, তাই না? এই ঘর থেকে এই ঘরটা আপডেট হয়ে 200 লিড ঘর, এই ঘরের পরের লিড কি 200, এইভাবে আসে, বুঝতে পারছেন? তার মানে কি T-1 ফর্মুলায় যাচ্ছে, এভাবে গিয়ে গিয়ে লাস্টেরটা কি 0 হয়ে যায়, বুঝতে পারছেন? নাল ভ্যালু। আর ল্যাগের ক্ষেত্রে কি হয়? ল্যাগের ক্ষেত্রে কি হয়? 1 - T এই ধরনের চলে, ঠিক আছে। ল্যাগের ক্ষেত্রে কত ল্যাগে আছে আমি 0 দিয়ে শুরু হয়, এরপরে করে 100 দিয়ে শুরু করে 500-তে শেষ হয়, বুঝতে পারছেন বিষয়টা? এটা ক্লিয়ার কিনা বলেন? হ্যালো, আপনার কি লিড ল্যাগটা বুঝতে পারছেন? আরেকবার একটু যদি রিপ্লাই করতেন ভাইয়া। লিডের ক্ষেত্রে 100 এর লিড কত? এরপরে রোটাকে ধরা হয়, 100 এর লিড হলো পরের ঘর 200, তো সেজন্য এখানে সবার আগে রোটা 200 চলে আসে, ও বুঝতে পারছেন? 200 এর লিড কত? 200, এরপরে লিড হলো 200, তো 200টা চলে আসে, তার মানে উপরে 100টা দিয়ে শুরু করে না, ঠিক আছে। আর এখানে
ল্যাগের ক্ষেত্রে কি লিড হলো যে লিড মানে এক গড় সামনে থেকে গুণা, আর ল্যাগের ক্ষেত্রে এক গড় মাইনাস করে গুণা। ঠিক আছে, তো এক গড় মাইনাস তার মানে কি এই গড়টা অলওয়েজ শূন্য থাকবে, প্রথম গড়টা অলওয়েজ শূন্য থাকবে। তারপরে তার ল্যাগের ক্ষেত্রে এক গড় ল্যাগ যদি হয় তাহলে কি আমার বর্তমান ল্যাগ কত 100। ঠিক আছে, সেজন্য এখানে 100 করে দেখাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিরকম কাজে ইউজ হতে পারে ভাইয়া? অ্যাকচুয়ালি আমি নিজেও কখনো ইউজ করি নাই লিড ল্যাগটা। আপনার একটু চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করে দেখেন যে আসলে এটা কোন কাজে ইউজ হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমি নিজে বলতে পারছি, আমি রিয়েল লাইফে এটা কখনো ইউজ দেখি না আসলে, আমি ওইভাবে বলতে পারতেছি না। আচ্ছা, আমরা একটু কেজ এক্সপ্রেশনে যাই। আপনারা কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। বিশেষ করে আমি আপনাদেরকে বলতেছি এই যে এইটা, এটা না, এই যে এটা, অবশ্যই ডেন্স র্যাঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবেন। ডেন্স র্যাঙ্ক, র্যাঙ্ক, পার্সন র্যাঙ্ক এবং রো নাম্বার। আমাদের ইন্টারভিউতে প্র্যাকটিক্যাল টেস্ট যখন করতে দেয় তখন অ্যাগ্রিগেটের উপরে কোয়েশন আছে, র্যাঙ্কিং এর উপরে কোয়েশন আছে, ভ্যালুর উপরে আসলে শুধুমাত্র লিডের উপর আর ল্যাগের উপর কোয়েশন আসে। মানে আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে। বুঝতে পারছেন? আমাদের ইন্টারভিউ গুলো কিরকম হয় বলেন তো দেখি, কারো কি এক্সপিরিয়েন্স আছে ইন্টারভিউ কিরকম হয়? ইন্টারভিউর স্টেজ গুলো বলি আপনাদেরকে। প্রথমে ওভার দি ফোনে এইচআর ফোন দেয় যে আপনি তো আমাদের এখানে সিভি সাবমিট করছেন, আপনি কি জানেন আপনি কোন পোস্টে সাবমিট করছেন? ঠিক আছে, আপনি আমাদের কোম্পানি সম্পর্কে জানেন কিনা? ঠিক আছে, আপনি পজিটিভ কিনা আমাদের এখানে জয়েন করার জন্য? ঠিক আছে, তো তাদের কাছে যদি আপনার কাছে মনে হয় যে হিউম্যান বিহেভিয়ার যদি ভালো লাগে, তাহলে তারা আপনাকে ওই সময় বলে দেয় যে আমরা কিছুক্ষণ পরে আপনাকে একটা মেইল পাঠাবো, এই মেইলে লেখা থাকবে কবে আপনার সেকেন্ড ইন্টারভিউ হবে ওইটা। তার মানে কি আপনি প্রথম স্টেজটা পার করে ফেলছেন। ঠিক আছে, এটা বিদেশি ইন্টারভিউ গুলোর ক্ষেত্রেও সেম হয়। ঠিক আছে, সেকেন্ড ইন্টারভিউতে আপনাকে নিজেকে ডেট ফিক্স করতে বলে যে আপনি কবে ইয়া করতে পারেন। ওরা একটা স্লট দেয়, এই স্লটে আমার ইন্টারভিউ এক্সপার্ট যে আছে সে ফ্রি আছে, এই স্লটের ভিতরে আপনি কোনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আপনি আপনার মন মতো করে ওখান থেকে একটা টাইম সিলেক্ট করবেন। টাইম সিলেক্ট করার পরে ওই সময় আপনি ইন্টারভিউতে আসবেন। আপনার একজন বিদেশি এক্সপার্ট যদি থাকে, বিদেশি বা বাংলাদেশের হইলে বাংলাদেশের, তারা আপনাদেরকে কোয়েশন দিবে। বা আর যদি রিমোটলি হয় তাহলে আপনাকে স্ক্রিন শেয়ার করতে বলবে। স্ক্রিন শেয়ার করতে বললে দেখবেন যে স্ক্রিনের ভিতরে কিছু, স্ক্রিনে যদি আপনি অন্যান্য কিছু খোলা রাখেন তাহলে কিন্তু বলবে যে এগুলো বন্ধ করেন, এগুলো কোনো কিছু খোলা রাখা যাবে না। ঠিক আছে, তারপরে আপনাকে বলবে যে আপনি যে এসকিউএল টুল ব্যবহার করতে পারেন, এসকিউএল টুলের একটা টুল খুলে দেখান। তো আপনি তখন কি মাইস্কুল ওয়ার্কবেঞ্চটা খুলবেন। ঠিক আছে, সে আপনাকে একটা আপনার ওই সে আপনাকে বা ছবিতে একটা, সে আপনার সাথে একটা ডক ফাইল শেয়ার করবে। ওই ডক ফাইলে বিভিন্ন ইমেজ টিমেজ দিয়ে ড্রাফট করা থাকবে, টেবিলের এক্সাম্পল থাকবে, ওই টেবিলের ডেটার এক্সাম্পল থাকবে। আপনাকে জাস্ট ফর্মুলাটা বানাই দিতে হবে। ঠিক আছে, আমি যেরকম এই যে এখানে ফর্মুলা বানাই দিছি না, এরকম আপনাকে ফর্মুলাটা রানও করতে হবে না। কারণ ফর্মুলাটা রান করলে কি ইরর দেখাবে। কারণ কি আপনার তো উনি যে ছবিটা দিবে ওই ছবির উপরে কি নাই, আপনার ডেটাবেস ক্রিয়েট করা নাই, টেবিল ক্রিয়েট করা নাই, তাই না? আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিছে, এটার উপর ভিত্তি করে আপনাকে কি এসকিউএল ফর্মুলা বানাইতে হবে, মানে এসকিউএল কোয়েরি বানাইতে হবে। এখন যদি আপনি বানাইতে পারেন আপনি পাস, আপনি যদি বানাইতে না পারেন ফেল। বুঝতে পারছেন বিষয়টা? এই স্টেজে যদি আপনি ভালো করেন, থার্ড স্টেজে আপনার আবার এইচআর এর সাথে একটা ইন্টারভিউ হইতে পারে। এইচআর আপনাকে কল দিবে, এইচআর এর সাথে আপনার স্যালারি নেগোসিয়েশন হবে। ঠিক আছে, স্যালারি নেগোসিয়েশন হওয়ার পর সবকিছু যদি কনফার্ম থাকে তাহলে আপনার বোর্ডের সাথে একটা আরেকবার ইন্টারভিউ হবে। ওই বোর্ডের ইন্টারভিউতে আপনাকে আবার আপনার সিভি সম্পর্কে আবার ভালোভাবে জাস্টিফাই করে কিনা, হ্যাঁ, সবকিছু চেক করা হবে, দেন আপনাকে অনবোর্ড করা হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো কিছু জিনিস আছে যে হয়তো আপনাকে লাইফে কখনো কাজে লাগবে না, মানে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট ইন্টারভিউতে যাওয়ার জন্য তো আপনাকে প্র্যাকটিস করে যাইতে হবে, তাই না? কোন কাজে কি লাগে। আবার এটার জন্য আপনার সেন্সও লাগবে যে আসলে কোয়েশন গুলো কি বোঝাচ্ছে। ঠিক আছে, প্রবলেম স্টেটমেন্ট থাকবে, এগুলো কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো জানতে হলে। বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতেছি? জি ভাইয়া। ওকে, নেক্সটে যাই। কেজ এক্সপ্রেশন। কেসটা হলো যে অনেকটা ইফ এলস এর মতো। আপনারা অনেকে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছেন তারা হয়তো বা বলতে পারবেন ওই যে সুইচ কেস একটা আছে না, সুইচ,
আপনাকে সুইচ কেস নিয়ে কাজ করছেন, সুইচ স্টেটমেন্ট দিয়ে, অনেকটা এটার মতো। আবার ইফেলস এরও মতো, অনেকটা লুকে লাইক ইফেলস এর মতো এটা, ঠিক আছে। কেস এক্সপ্রেশন, দি কেস এক্সপ্রেশন গোস থ্রু কন্ডিশনস এন্ড রিটার্নস এ ভ্যালু, মানে কি কন্ডিশনস ওয়াইজ আপনাকে ডাটা দেখাবে, মোদ্দা কথা, বুঝতে পারছেন? তো আমাদের তো এই জিনিসটা খুবই কাজে লাগে এই কেস এক্সপ্রেশন দিয়ে, ঠিক আছে। ফার্স্ট কন্ডিশন ইজ মেট, যদি ফার্স্ট কন্ডিশন যদি ম্যাচ না হয়, সেকেন্ড কন্ডিশন যদি ম্যাচ না হয়, থার্ড কন্ডিশন, এরকম যদি কোনোটাই ম্যাচ না হয় তাহলে আরেকটা আউটপুট দিবে, এই ধরনের আর কি বিষয়গুলো, বুঝতে পারছেন? তো এই জিনিসটা বোঝাচ্ছে। তো আমরা একটা এক্সাম্পলের দিকে যাই। এই যে যেমন এটার ক্ষেত্রে বলে যে কন্ডিশন 1 হলে এই রেজাল্টটা দিবে, এটা দেখাবে, বুঝতে পারছেন? কন্ডিশন 2 হলে এই রেজাল্টটা দিবে, কন্ডিশন 3 হলে এটা দেখবে, মানে এই ধরনের আর কি বিষয়টা। এটার জন্য একটা এখানে একটা প্রপার একটা এক্সাম্পল দিচ্ছে, যেমন দেখেন সিলেক্ট কাস্টমার আইডি অ্যামাউন্ট, তার মানে কি দেখাচ্ছে, সে আমাকে কাস্টমার আইডি এবং অ্যামাউন্ট গুলো দেখাবে কার উপর ভিত্তি করে। যদি ওই কাস্টমারদের অ্যামাউন্ট 100 এর উপরে থাকে, তাহলে একটা আমাকে কি দিবে, কেস হিসেবে আমাকে এই যে এখানে এন্ডেস প্রোডাক্ট স্ট্যাটাস, মানে আমার এখানে যে এক্সপেন্সিভ প্রোডাক্ট, মডারেট প্রোডাক্ট, ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট, এই টাইপের যে স্ট্যাটাস গুলো দেখাবে, এটা একটা কলামে দেখাবে, কলামের নাম কি, প্রোডাক্ট স্ট্যাটাস, বুঝতে পারছেন? তো যদি কাস্টমার আইডি 100 এর উপর যদি হয় বা 100 সমান হয়, তাহলে এক্সপেন্সিভ প্রোডাক্ট বা মডারেট প্রোডাক্ট এরকম, অথবা যদি এই দুইটার কোনটা যদি না হয়, ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট দেখাবে, বুঝতে পারছেন বিষয়টা? তো এটার মাধ্যমে আমরা কি জাজ করতে পারবো, আমার যে কাস্টমার, ওই কাস্টমার কি ধরনের প্রোডাক্ট কিনতেছে, আমি এই জিনিসটা জাস্টিফাই করতে পারবো বা ওই জিনিসটা আমি কাউন্ট করতে পারবো। ক্লিয়ার বিষয়টা, বুঝতে পারছি আমি কিভাবে কাজ করবো? এটার একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে আসলে, ঠিক আছে। আমি এই জিনিসটাই কপি করে আপনাদেরকে দেখাই। ধরুন যে এটাকে কপি করি, তার আগে আমি আগে দেখবো যে আমার অর্ডার গুলো কি আছে, ঠিক আছে। সিলেক্ট অল ফ্রম অর্ডারস, আমি আগে চেক করি এখানে কি আসে, কোনো কিছু নাই তো এখানে। তাহলে আমি আমি এটার মাধ্যমে না দেখাই, আমি তাহলে দেখা হলো যে কিসের উপর ভিত্তি করে দেখানো যেতে পারে, টেবিল আর কি আছে, প্রোডাক্টস এর উপর ভিত্তি করে দেখাইতে পারি, ঠিক আছে। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, যেমন এখানে যেমন ধরেন যে প্রাইস গুলো যদি আমি একটু দেখি, আমি এটাকে একটু বড় করি, প্রাইস যেমন ধরেন যে আমার এভারেজে 100, তাহলে আমি ধরেন যে এক্সপেন্সিভ প্রোডাক্ট আমার এখানে কোনগুলোকে বলবো, বলে তো দেখি। আপনার একটা লেভেল সিলেক্ট করেন যে এটা উপরে যদি যায় তাহলে এক্সপেন্সিভ প্রোডাক্ট, তারপরে মডারেট প্রোডাক্ট কোনটা হবে আপনারা এটা নিজেরা একটু সিলেক্ট করেন। এই যে আমার এখানে যে কয়টা আছে ছবি থেকে নাম আছে, এক্সপেন্সিভ, মডারেট, এই তিনটা ক্যাটাগরিতে কাকে কাকে ফেলাবেন বলেন? বলেন, আপনারা বলেন কাকে কাকে ফেলাবেন। এটা কি প্রাইস দিয়ে করবো না স্ট্যাটাস দিয়ে করা যাবে? প্রাইস দিয়ে করতে হবে। প্রাইস দিয়ে তাহলে আপ টু 100 এক্সেসিভ। 100 টা মাত্র 3টা প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্ট আছে, তাহলে কি 100 ধরে করবো আমরা? হ্যাঁ, তাহলে আমরা 100 ধরে করি। হ্যাঁ, তার মানে 100 অথবা 100 উপরে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে লিখবো 100 থেকে বড় অথবা এত, ঠিক আছে। তারপরটা কত, আর তারপরটা কত থেকে আমরা মডারেট প্রোডাক্ট ধরবো? 80 থেকে 99। 80 থেকে 99, মানে আমি এখানে 80 দিচ্ছি, ঠিক আছে। আর এর নিচে বা এর 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 দায়রার ভিতরে যদি না পড়ে তাহলে কি ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট, ঠিক আছে। আমরা রিয়েল লাইফে কিভাবে কাজ করি তাহলে এই এই কেস স্টেটমেন্ট দিয়ে রিয়েল লাইফে কিন্তু প্রচুর প্রচুর ইউজ করি আমরা, ঠিক আছে। সে ধরেন যে তাহলে আমার এই টেবিলটা আমি কি দেখাতে চাচ্ছি, টেবিল এখানে এক্সপেন্সিভ প্রোডাক্ট, মডারেট প্রোডাক্ট, ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলো লেখা থাকবে, ঠিক আছে। তো আমি এখন প্রোডাক্টের স্ট্যাটাস কলাম এবং কোন টেবিলেরটা দেখাতে চাচ্ছি, প্রোডাক্টস টেবিলেরটা, ঠিক আছে। প্রোডাক্টস টেবিলেরটা দেখালাম, আমি এখানে ইয়ে করলাম। আর এখানে কি লেখা আছে, সিলেক্ট কাস্টমার আইডি না হয়ে কি হবে এখানে, মার্চেন্ট আইডি আর কি হবে, প্রাইস হবে নাকি? আচ্ছা, আমি মার্চেন্ট আইডি দিয়ে দেখাই শুধুমাত্র, আচ্ছা না প্রাইস দিয়ে দেখাই, মার্চেন্ট আইডি আর প্রোডাক্ট আইডিটা তো অবশ্যই লাগবে, পিআইডি নাকি।
আর পিআইডিটা যে নিয়ে আসতেছি আমি, এই পিআইডি তো আমি বলতে পারবো না। আইডি দিয়ে কি আমি বলতে পারবো এটার নাম কি ওইটার নাম কি? প্রোডাক্টের নাম তো লাগবে আমার, তাই না? প্রোডাক্টের নামটা আমি কোন টেবিল থেকে নিয়ে আসবো? প্রোডাক্ট থেকে। ও প্রোডাক্ট টেবিল, আচ্ছা প্রোডাক্ট টেবিলে তো প্রাইস আছে, আছে, এটা প্রোডাক্ট টেবিল। কোন টেবিলে আসলে প্রোডাক্টস এর নাম আছে? অর্ডার অর্ডার অর্ডারসে তো নাই প্রোডাক্টের নাম, এটা কোথায় আছে দেখি। পি নেম টাইপের একটা থাকার কথা। এই যে প্রোডাক্টের নাম তো আছে, এই যে পি নেম আছে, প্রোডাক্ট টেবিলেই আছে। এই যে পি নেম, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, প্রোডাক্ট ডি, এই যে আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে পি আইডি না দিয়ে আমি কি দিব? পি নেম দিব। ঠিক আছে, পি নেমটা আগে আসবে। আর আমার এখানে চলে বাকি কারোরই লাগবে না। ঠিক আছে, পি নেমটা দিয়ে আমি দেখাইতে পারবো। আচ্ছা, পি নেম দিয়ে দেখাবো। আর প্রাইসটা তো লাগবে, প্রাইসটা অবশ্যই লাগবে। প্রাইসের উপর ভিত্তি করে করবো তো, তাহলে আমার এখানে কি হবে? আচ্ছা, এটা না দিয়ে আমি জাস্ট এখন এখানে অ্যামাউন্ট হবে নাকি প্রাইস হবে? অবশ্যই প্রাইস হবে নাকি? আমার কলামে তো প্রাইস আছে, তাহলে এখানে যে প্রাইস প্রাইস প্রাইস। ঠিক আছে, আর কোথাও কি ইয়ে দেখাচ্ছে? পি নেম আর এখানে প্রাইস দিয়ে। হ্যাঁ, এখন ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আমি প্রোডাক্ট গুলো দেখতে চাচ্ছি। এখন আমরা রিয়েল লাইফে কি করি? আমি এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, এ বি সি ডি করে দিলাম। আমি এখন এটাকে এক্সপোর্ট করি। ঠিক আছে, আমরা ডেইলি বেসিসে এক্সপোর্ট করি। ঠিক আছে, যে ধরেন যে আমি এটাকে এক্সপোর্ট করে ডাউনলোডসে রাখলাম। ঠিক আছে, ডাউনলোডসে রাখলাম। আমি এখন ডাউনলোডসে যাই, ডাউনলোডসে গিয়ে আমি এটাকে অন করবো। ঠিক আছে, এখন নর্মালি এই ধরনের প্রোডাক্ট কিন্তু কম থাকে না আমাদের। আমি আপনাদেরকে বলছি কিনা জানি না, আনোয়ার গ্রুপে কিন্তু শুধুমাত্র পলিমারেরই 811টার উপরে প্রোডাক্ট। মানে চিন্তা করে দেখেন, আমরা যদি চিন্তা করি এক্সপেন্সিভ প্রোডাক্ট কোনগুলো, ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট কোনগুলো, এগুলো বের করতে আমাদের জান বের হয়ে যাবে, তাই না? তো এই আমরা রিয়েল লাইফে কিভাবে করি? এই যে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট স্ট্যাটাস দিলাম, তারপর আমরা ফাইন্ড আউট করি যে আমাদের কাউন্ট দিয়ে আমরা চেক করি। বা সে ধরেন যে এটাকে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে পিভটাল টেবিল বানাইলাম। পিভটাল টেবিল বানানোর পরে আমি সে ধরেন যে সামারাইজ ওই পিভট টেবিল দিয়ে এক্সিস্টিং এখানে এই যে এখানে বানাই দিই। ঠিক আছে, তখন হবে কি, আমি যে কলাম টুকে যে নিয়ে আসি আর আমি এই কলামটুকে যে ভ্যালু, তার মানে আমার কি বের হইলো না এক্সপেন্সিভ প্রোডাক্ট কতগুলো, ইনএক্সপেন্সিভ প্রোডাক্ট কতগুলো, মডারেট কতগুলো, এই জিনিসটা আমার কি বের হচ্ছে না? তা আমি এই জিনিসটা কোথায় দিই? আমার বসকে দেখাই বা ইয়া করে দেখাই, এটাকে আলাদাভাবে দেখাই, নতুন একটা সুন্দরভাবে একটা রিপোর্ট করে আমি দেখাই। বুঝতে পারছেন? এভাবে আসলে আমাদের রিয়েল লাইফে কাজ করতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? তো কেস কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। কেস স্টেটমেন্ট বুঝতে পারছেন? আমার কেসের ভিতরে আরেকটা আছে এক্সপ্রেশন, এটাও অনেকটা সেম জিনিস। কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কিন্তু নাই। এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছে? ওই যে অ্যামাউন্টটা, ঠিক আছে, অ্যামাউন্টের উপর আমরা অনেক সময় হয় কি যে আমি আমি হয়তো বা এইভাবে করলাম আর কি। হ্যাঁ, আমি এখানে লিখতে চাচ্ছি না, এবার ডিরেক্টলি আমি এখানে লিখতে চাচ্ছি প্রাইস। ঠিক আছে, আর ভ্যালুটা ডিরেক্টলি দিতে চাচ্ছি এখানে। এটা হলো কিসের ক্ষেত্রে? যদি ইকুয়াল টু হয়। বুঝতে পারছেন? যদি ইকুয়াল টু হয় মানে কি, সে ধরেন যে অ্যামাউন্ট ইকুয়াল টু যদি 500 হয়, বুঝতে পারছেন বিষয়টা? তখন আমরা এভাবে লিখতে পারি। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আপনার কিছু বলতেছেন না কিন্তু। যখন যখন আমরা কোনো কিছু কম্পারেটিভ করব তখন কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। কোনো কিছু কম্পেয়ার যদি করতে চাই, উপরে আমরা মেনটা লিখলাম, প্রত্যেকবার এই জিনিসটা লিখতে হবে না, এখানে জাস্ট ভ্যালুটা এটাই অ্যামাউন্ট ইকুয়াল টু এত যদি হয় প্রাইম কাস্টমার, 100 হলে এত, আর এবারে যদি হলো রেগুলার কাস্টমার, তাহলে এটা। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে এখন ধরেন যে ইন্টারভিউতে কোনটা আসে বেশি? ইন্টারভিউতে দুটোই আসে। ঠিক আছে, অনেক সময় আমরা এটা বেশি প্র্যাকটিস করি, সেজন্য এটা বেশি মনে থাকে। ঠিক আছে, এমন ধরেন যে একজন আপনাকে হঠাৎ করে একজন এসে বললো যে আমাকে কেস এক্সপ্রেশন দেখাও, তখন কিন্তু আমরা মারা খামো। বুঝতে পারছেন বিষয়টা? যেটা আমি নিজে এখনো আফসোস করি। আমি তো অনেক বড় বড় জায়গায় ইন্টারভিউর জন্য চেষ্টা করছিলাম আর কি এক সময়। তো যেমন আমি WPS এ আমি অলমোস্ট 3rd রাউন্ডে গেছি।
না, থার্ড রাউন্ডে গিয়ে আমি আসলে হেরে আসছি, বুঝতে পারছেন? জাস্ট মানে একটা জিনিস, মানে আমি আমি পারি, আমি ওই সময় কিন্তু আপনাদের মতো অনেককে পড়াইতাম, তারপরে আমি ভুলে গেছি ওইটা, কোনোভাবে মনে করতে পারি নাই, আমার হয় নাই, ঠিক আছে? থার্ড রাউন্ড থেকে ব্যর্থ হয়ে আসছে। ইভেন আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে কোম্পানিতে সোজা, আহ, বাইরের দেশে কোম্পানি অনেক কঠিন। আনোয়ার গ্রুপে আমি যে ইন্টারভিউ দিচ্ছি, আমার কয়টা ইন্টারভিউ হয়েছে বলেন তো দেখি? কেউ যদি বলতে পারেন, তাকে আমি একটা গিফট দিব না, চেষ্টা করবো তাকে এক্সট্রা একটা গিফট দেওয়ার। বলেন, কেউ একজন বলেন কয়টা ইন্টারভিউ নিছে আমাকে। 4টা না 5টা ভাইয়া? কেউ বলেন, একজ্যাক্ট নাম্বারটা বলবেন। 5টা? না, আমাকে আরো বেশি? ইন্টারভিউ নিয়ে আমাকে ইন্টারভিউ নিয়ে আসছিল চারটা ইন্টারভিউ নিয়ে আসছে। এখানে যেরকম ওইখানেও কিন্তু সেরকম। এখন যদি আপনি যদি মনে করেন যে না, বাংলাদেশি কোম্পানি চারটা ইন্টারভিউ নিবে না, এই যে আপনি যে আরএফএল এ যাচ্ছেন না, আরএফএল এও কিন্তু 3টা ইন্টারভিউ নেই। এই সেলস, আরএফএল এ কিন্তু রিসেন্টলি একটা জব ছাড়ছে, এটা কি সেলস স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট মনে হয়, ঠিক আছে? ওই ধরনের রোল গুলোতে এখন কি সুবিধা জানেন? এই ধরনের রোল গুলোতে আপনি ডিসিশন মেকিং এর কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা রিয়েল লাইফে একটা এক্সাম্পল বলি। আপনারা যদি মনে করেন যে একটা জায়গায় আছি, আমি খুব ভালো আছি, না আপনি ভালো নাই, বুঝতে পারছেন? আহ, সে ধরেন যে একজন সেলস অ্যাডমিন, সে ধরেন যে এই 10 বছর ধরে সেলস অ্যাডমিন পদে আছে, তার সে ওখান থেকে কিন্তু প্রমোশন হয় নাই, সে কাজ করে যাচ্ছে, সে খুবই এক্সপার্ট, ঠিক আছে? সে রেগুলার বেসিস কাজ করতেছে, সে তার কাজ নিয়ে হ্যাপি। হ্যাঁ, তার প্রথম স্যালারি ধরেন যে এই শুরু হয়েছে 17,000 টাকা দিয়ে, এখন তার বেতন হলো 60,000 টাকা। কারণ তার কি মনে হচ্ছে না সে অনেক স্টেবল, সে এখন বাচ্চা কাচ্চা নিতে পারে, বা সে ধরেন যে এখন সে ধরেন যে আগে এক রুমের একটা ফ্ল্যাট নিত, এখন সে 2 রুমের একটা ফ্ল্যাট নিচ্ছে, হ্যাঁ, আরাম করে আছে। কিন্তু হঠাৎ করে দেখবেন যে ফাইন্যান্সিয়াল ইয়া থেকে আসবে, বলবে যে ডেসেন্ডিং অর্ডারে দেখাও কার স্যালারি কত বেশি। আমি দেখলো যে তার স্যালারি এত বেশি। এখন ধরেন যে যে এইচআর অফিসার যে আছে তাকে জিজ্ঞেস করবে, আমরা এই সেলস অ্যাডমিন আমরা বাইরে থেকে যদি একজনকে নিই, একজন ফ্রেশারকে যদি নিই, তাহলে কত দিয়ে দেখবে? বলবে যে এখনকার দামে তো 30,000 টাকা দিলেই আমরা একজন ফ্রেশার পাবো। তাহলে সে তাহলে যে ফাইন্যান্স যে অডিটর আছে, বা ফাইন্যান্স যে চিফ ফাইন্যান্স অফিসার যে আছে, সে তখন চিন্তা করবে, তাকে তো 60,000 টাকা দিয়ে পুষতেছি, তাকে না পুষা যদি আমি যদি 30,000 টাকার উপর দিয়ে শুরু করি, তাহলে তো ভালো হয় না, আমার 30,000 টাকা সেভ হচ্ছে। এইভাবে মানুষ চিন্তা করে, এইভাবে কোম্পানি চিন্তা করে, বুঝতে পারছেন? তো জি আপনাকে ভাইয়া। এমন একটা platform বানাইতে হবে প্রতিনিয়ত আপনার যেন একটা ইমপ্রুভমেন্টের একটা স্কোপ থাকে, বুঝতে পারছেন? আপনাকে ছাড়া যেন না চলে, আপনি চলে গেলে যেন ওইখানে একটা হাহাকার সৃষ্টি হয়, আপনাকে যেন বলে যে আপনি থেকে যান, 5,000 টাকা দিব, আমি বাড়াই দিব, তারপর আপনি থাকতেছেন না। মানে তার দায়রার ভিতর সে আপনাকে 5,000 টাকা অফার করছে আর কি। হয়তোবা আপনি চলে গেলে হয়তো অফিসটা চলবে, একটু স্লোতেই চলবে, বাট তারা কিন্তু আপনাকে রিটেনশন করার কিন্তু চেষ্টাটা করবে অ্যাটলিস্ট, বুঝতে পারছেন? এরকমই হঠাৎ হয়ে করে থাকে ভাইয়া। হঠাৎ করে যেন কেউ একজন না বলে যে আপনি চলে যান, আপনাকে এখন প্রয়োজন নেই, তখন কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। আর সে ধরেন যে আমি আনোয়ার গ্রুপে চাকরি করি, আপনি যদি মনে করেন যে আনোয়ার গ্রুপ আমাদেরকে গ্র্যাচুইটি দেয়, প্রভিডেন্ট ফান্ড দেয়, ভুল ভাবতেছেন, বুঝতে পারছেন? হ্যাঁ। 14,000 এমপ্লয়ি আমাদের, এই 14,000 বলতে 18,000 এমপ্লয়ি আনোয়ার গ্রুপে চাকরি করে সারা বাংলাদেশে, ঠিক আছে? আচ্ছা। কোনো গ্র্যাচুইটি নাই, কোনো প্রভিডেন্ট ফান্ড নাই, স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে। হঠাৎ করে এসে যদি তারা যদি একসময় যদি আমাদেরকে বলে চলে যান, আমরা কি কিছু বলতে পারবো? আমরা যদি চলে যাই, আমরা খালি হাতে কিন্তু চলে যাব। তো হ্যাঁ। আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে আপনি যেন ওখানে রোলিং করতে পারেন, বুঝতে পারছেন? ইমপ্রুভ করার জন্য যেমন জায়গা থাকে, আপনি যেন ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি সুইচ করতে পারেন। তো এমন একটা পর্যায়ে আপনাকে নিয়ে যেতে হবে। জি ভাইয়া। এখনকার বিজনেস প্রচুর ইভলভিং হচ্ছে। আপনি যে চিন্তা করেন একটা জায়গায় সেটেল হয়ে আছেন, আপনি ভুল ভাবতেছেন, বুঝতে পারছেন? আপনি বোকার স্বর্গে বাস করতেছেন, সোজা কথা। তো এই জিনিসটা আপনারা একটু দেখবেন। আর প্রতিনিয়ত আপনারা চিন্তা করবেন যে আমি এই কোম্পানিতে আছি, আমি এই কোম্পানিতে 3-4 বছর থাকবো, 3-4 বছর পরে চেষ্টা করবো অন্য জায়গায় যাওয়ার, ভালো স্যালারি নিয়ে, ঠিক আছে? এই কোম্পানি যদি আপনাকে রিটেনশন করার চেষ্টা করে, রিটেনশন যদি আপনার যদি ভালো লাগে, আপনি থাকলেন, আর যদি ভালো না লাগে মুভ করবেন, ঠিক আছে? আচ্ছা কিন্তু ভাইয়া, সবসময় টেন্ডেন্সি থাকে যে না, ভালো জায়গায় যাওয়ার। ধরেন এই এআই নিয়ে এন্টারপ্রেনারশিপ কি রকম হতে পারে? এআই নিয়ে এন্টারপ্রেনারশিপ মানে বুঝি নাই, মানে এআই নিয়ে মানে বিজনেস করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। ওই যে ধ্রুব রাঠি যে বিজনেসটা করতেছে এটার কথা বলতেছেন নাকি?
না মানে এরকমই আর কি। ধ্রুবরাতি যে বিজনেস, শুনেন আমি আপনাদেরকে বলি, ধ্রুবরাতি রিসেন্টলি যে বিজনেসটা শুরু করছে, ওই যে চ্যাট জিপিটি, তারপর যেমনি সবাইকে একসাথে এক কাতারে নিয়ে আসছে, এই বিজনেসটা বাংলাদেশ, এই বিজনেসটা বাংলাদেশ 2-3 বছর ধরে করতেছে বাংলাদেশের স্টুডেন্ট গুলো। আপনি যার কাছ থেকে চ্যাট জিপিটি কিনেন না, সে নিজে কিন্তু এই বিজনেসটা করতেছে, বুঝতে পারছেন? তো ধ্রুবরাতির চিন্তা ধারণা নিয়ে অনেকে হয়তো বা ওরে বাপরে বাপ, হ্যাঁ অনেক কিছু নিয়ে আসছে, হ্যাঁ। তো ইউটিউবে তাকে নিয়ে নিউজ হচ্ছে, আমাদের জনপ্রিয় যে ইয়াগুলো আছে, সাংবাদিক ভাইয়া আছে, তারা এগুলো নিয়ে নিউজ করতেছে। আসলে তারা ভুল জায়গায় আছে। আমরা যারা এগুলো নিয়ে কথা বলি, বা এগুলো নিয়ে আমরা যারা রিসার্চ করি, বা এগুলো নিয়ে প্রতিদিন আমরা এগুলো নিয়ে পড়াশোনা করি, আমরা কিন্তু জানি সে সে উল্টা আরো চিপ চিপ জায়গায় আসছে। সে জানে যে কোন জায়গাটা থেকে বিজনেসটা আসতেছে, বুঝতে পারছেন? আপনারা এই যে এই যে কি নাম যেন বলি, প্রিমিয়াম প্রিমিয়াম নামে কি নামে একটা আছে, আমি প্রায় সময় ইউজ করি তাদের, না আমি অফিসের হোয়াটসঅ্যাপে ইউজ, প্রিমিয়াম বাস নাকি কি একটা আছে, বুঝছেন? তো তারা এই বিজনেসটা সেই 1.5 বছর থেকে 2 বছর ধরে করতেছে, এবং তারা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এটা থেকে। ওখানে কিন্তু বেশি মানুষ নাই, 3 জন মনে হয় তারা কাজ করে, 3 জন বা 4 জন। একজন মেসেজ ডেলিভারি দেয়, একজন প্রবলেম সলভ করে, আরেকজন ইয়া করে, ঠিক আছে? কিন্তু প্রথম দিকে এই বিজনেসটা একটু খারাপ যাবে স্বাভাবিক হয়, কারণ এটা অল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ইন্টারাকশন, তাই না? যে আপনার কাস্টমার আনাজ গোনা, আপনি কাস্টমারকে কতটা ভ্যালু দিচ্ছেন, ঠিক আছে? একজন 500 টাকা ইয়ে করতেছে, আপনি তাকে কত 10 টাকা কমাইয়া তাকে দিতে পারতেছেন কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো ভ্যালু করা। আবার 1.5 মাস আপনার যদি একটা নির্দিষ্ট একটা টাইম পরে তাকে আবার নক দেয়া, ঠিক আছে? আমাদের আমাদের যে প্রবলেমটা এখন যারা করতেছে, যারা এই ধরনের বিজনেস গুলো করতেছে, তাদের যে প্রবলেমটা, তারা নক দেয় না, বুঝতে পারছেন? আমাদেরকে কাস্টমারকে নক দিতে হবে। কেন ভাই, কাস্টমারকে কেমন নক দিতে হবে? টাকা পাবেন আপনি, সার্ভিসটা আপনি দিচ্ছেন, আপনি নক করবেন। যে আপনি তখন কাস্টমারকে ফোন দিবেন যে কাস্টমার, এই যে আপনার তো মাত্র একদিন আছে, আপনি কি এটাকে কন্টিনিউ করবেন কিনা। এভাবে এভাবে কিন্তু তারা কাস্টমারের বিহেভিয়ার জানতে পারবে, তাই না? যে হ্যাঁ, আমাদের কতজন কাস্টমার রিটেনশন হচ্ছে, কতজন কাস্টমার রিটেনশন হচ্ছে না, এর উপর ভিত্তি করে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং চালাইতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? এই জিনিসগুলো হলো কি, যে আসলে মানে বিজনেসের মূলধারা থেকে একটু আলাদাভাবে নিজেকে চিন্তা করতে হবে, এবং কাস্টমারদেরকে কিভাবে অ্যাকুইজিশন করা যায় এই জিনিসটা ভাবতে হবে। এই প্রিমিয়াম বাসকে আমি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আমাকে চেক করতে হবে কখন আমি কিনছি। আমি তো চ্যাট জিপিটি প্রিমিয়াম ইউজ করি, ঠিক আছে? তো আমি ভাইব কোডিং করি। ভাইব কোডিং কি বলেন তো দেখি, কেউ জানেন হোয়াট ইজ ভাইব কোডিং? না ভাইয়া। ভাইব কোডিং হলো যে এমন একটা কোডিং, যে আমার তো ম্যান পাওয়ার নাই, আমি একজন চ্যাট জিপিটিকে আমি ম্যান পাওয়ার বানাইছি, চ্যাট জিপিটিকে আমি ট্রেনিং করাইছি, আমি এখন চ্যাট জিপিটি একটা আলাদা একটা মানুষ, তাকে আমি কমান্ড করে এই জিনিসটা বানাই দাও, সে আমাকে কোড বানাই দেয়, আমি জাস্ট কপি পেস্ট করি। বুঝতে পারছেন বিষয়টা? এটাকে বলা হয় ভাইব কোডিং। আপনারা যদি আরো বিস্তারিত জানেন তাহলে আরো বিস্তারিত চেক করলেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এআই প্রিন্ট এন্টারপ্রেনারশিপ করতে পারেন, অবশ্যই ভালো। বাংলাদেশ বিজনেস বুমিং করতেছে, এই যে শুধুমাত্র একটা জিনিস, এই যে তারা এই কাস্টমারদেরকে নক করে না, হ্যাঁ, এই জিনিসটার জন্য কাস্টমার হারায়, কাস্টমার রিটেনশন হয় না, বিশেষ করে যারা এই বিজনেসে আছে, বুঝতে পারছেন? জি ভাই। যদি কেউ যদি প্রপার, এটা স্বাভাবিক, কেন কেন এটা করে না, কারণ তারা সবাই স্টুডেন্ট, চাকরিজীবী, বুঝতে পারছেন? এটা সাইড বিজনেস হিসেবে চালায়। কেউ যদি এটাকে রিয়েল বিজনেস হিসেবে প্রমোট করতে চায়, তাহলে ডেফিনেটলি তার এই জিনিসগুলো করা উচিত, বুঝতে পারছেন? এটাতে কিন্তু স্যালারি আছে। প্রথম দিকে একটু কষ্ট হবে, 2-3 মাস মানে একটু খুবই অসুবিধা হবে। আলাদা একটা মার্কেটিং, যেমন আমি ডিজিটাল হিলবেলিতে আমার যে কোম্পানিতে, আমার কোম্পানিতে কিন্তু আমি একা কাজ করি, আর মার্কেটিং টিম আলাদা, আমি মার্কেটিং টিম হায়ার করি, ঠিক আছে? তারা মার্কেটিং করে দেয় আমাকে, আর যে মেসেঞ্জারে কল বা হোয়াটসঅ্যাপ কল, এই জিনিসগুলো কিন্তু আমরা করি, কিন্তু আমার কিন্তু রিটেনশনের কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন? সেজন্য আমার সুবিধা এটা। কিন্তু যে যে কোম্পানির বা যে বিজনেসের রিটেনশনের কাজ আছে, ওই কোম্পানিতে তো অবশ্যই রিটেনশনের কাজ করতে হবে। আমার তো রিটেনশনের কোনো কাজ নাই, বুঝেন নাই? যে আমার কাছ থেকে একবার কোর্স করে গেছে, সে কি আবার আমার কাছ থেকে কোর্স কিনবে? সে তো আবার কিনবে না, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? আমার এখানে রিটেনশন নাই। তো আপনি যে ধরনের এআই বিজনেস যেরকম চিন্তা করতেছেন, ডেফিনেটলি ওইটা ভালো, কিন্তু ওইটাতে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি ফ্রুটফুল ভাবে নামতে হবে আর কি, বুঝতে পারছেন? জি ভাইয়া। কোনো সময় বিজনেস ভালো হবে, আবার কোনো সময় বিজনেস খারাপ করবে। আচ্ছা, আমরা ফিরে আসি। কমন টেবিল এক্সপ্রেশন তো বুঝাইলাম, আর মনে হয় খুব একটা বেশি কিছু নাই। এই যে সিটি আছে, সিটিটা খুবই ইম্পর্টেন্ট।
সিটিটা শুরু হয় উইথ দিয়ে, ঠিক আছে, উইথ দিয়ে শুরু হয়। এটা হলো যে সিটি কোয়েরি, এটা হলো যে মেন কোয়েরি। মেন কোয়েরিটা আমরা পরে লিখি, সিটিটা আগে লিখি, বুঝতে পারছেন? সিটিটা আগে লিখি। এখন সিটিতে মাই সিটি যেটা লেখা আছে, এটা হলো যে আমি যে একটা নতুন একটা কলাম ক্রিয়েট করব, ওই কলামের নাম, এবং ওই কলামের ভিতরে কি কন্ডিশন থাকবে, এটা হলো যে এইটা। বুঝতে পারছেন বিষয়টা? কিছুক্ষণ আগে আমরা মাঝখানে করতাম, কিন্তু সিটিতে আমরা উপরে করতাম। কমন টেবিল এক্সপ্রেশন, কেন এটার নাম, এটার নাম কেন কমন কমন টেবিল এক্সপ্রেশন? কমন টেবিল এক্সপ্রেশন অর সিটি ইজ এ টেম্পোরারি নেম, সব জায়গায় টেম্পোরারি, তাই না? এই যে আমি যে এখানে, এই যে এখানে, এই এই যে এখানে, এটা এটাও তো টেম্পোরারি। এটা কি টেবিলে আছে? এটা কি আমরা স্টোর করে রাখছি? করি নাই তো, তাই না? তো এটা হলো কি সিটি, আমরা এটা কমন টেবিল এক্সপ্রেশন, এটা একটা টেম্পোরারি স্টেটমেন্ট বলতে, বা টেম্পোরারি একটা সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট, বা কি বলে, টেবিল কলাম আর কি, ঠিক আছে? We can define city is by adding with clause directly by select, insert, update, delete অথবা merge statement, এগুলোর সাথে আমরা ডিরেক্টলি ব্যবহার করতে পারি বলতেছি। The with clause can include one or more cities separate by commas, মানে বুঝতে পারছেন? মানে নেস্টেড ইফ করে সাব কোয়েরি যেরকম বানায় না, এভাবে আমরা সিটি কে আমরা এক্সপ্রেস করতে পারবো। তো the name of city is my city. My city is a city query, table 1. The city start with the keyword after the specific name of city, then the content of query in parenthesis, ঠিক আছে? তারপরে বলতে the main query comes after the closing parenthesis, মানে এটা এই প্যারেন্থেসিসটা শেষ হয়ে গেলে এটা, ঠিক আছে? and refers to the city. Here the main query also known as outer query, এগুলোকে বলা হয় outer query বলে, ঠিক আছে? তাহলে আমরা একটু যাই, একটা ছোট একটা ইজি একটা এক্সাম্পল দেখি। ওকে, এখানে কি করতেছে বলেন তো দেখি। এই যে এই লাইনটাতে তারা কি করতেছে, এই লাইনটাতে, এই লাইনটা উদ্দেশ্য কি? এভারেজ অ্যামাউন্ট, অর্ডার বাই কি করছে, অর্ডার বাই কাস্টমার আইডি, কাস্টমার আইডির উপর ভিত্তি করে এভারেজ অ্যামাউন্টটা বের করতেছে, তাই না? এখন যেহেতু এভারেজ অ্যামাউন্ট বের করতেছে, এভারেজ কি একটাই তো ভ্যালু দিবে নাকি? মানে কি এভারেজ প্রাইস, ঠিক আছে? তার মানে একটা কলাম বেরোলো এই টেবিলের ভিতরে, মাই সিটিজ এর ভিতর থেকে একটা কলাম বেরোলো এভারেজ প্রাইস, বুঝতে পারছেন? ঠিক আছে, তার মানে আমার সিটি থেকে কমন টেবিল এক্সপ্রেশন থেকে এই ফার্স্ট নেম লাস্ট নেমের সাথে এভারেজ প্রাইস একটা ইনক্লুশন আসবে, ঠিক আছে? কমা দিয়ে এভারেজ প্রাইস একটা আসবে, ঠিক আছে? তারপর এটা কি কাউন্ট, তাই না? আরেকটা দেখেন কাউন্ট, ঠিক আছে? তাহলে আমার কয়টা, দুইটা টেবিল আসলো, তাই না? কোথায় থেকে আসলো? পেমেন্ট টেবিল থেকে আসছে, পেমেন্ট টেবিল থেকে আসছে, ইনার জয়েন করে কাস্টমার টেবিলের সাথে ইনার জয়েন করে ফেলছে। এখন সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম 2 ফ্রম সিটি, তার মানে উপরের এই সিটি যে টেবিলটাকে আছে এটাকে সে কল দিচ্ছে। তার মানে আমরা যে জিনিসটা ভাবতেছিলাম, যে সে কি বলছে, যে এখানে a common table expression or city is a কি, is a temporary কি, is a temporary named result set, ঠিক আছে? তার মানে এটা একটা টেবিল সেট, বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার বিষয়টা, বুঝতে পারছেন কি হচ্ছে এখানে? আর আচ্ছা, আমরা এটার একটা উদাহরণ দেখি নাকি, আরো ভালোভাবে এটা বোঝা যাবে। আমাদের এই ধরনের উদাহরণের জন্য তো আমরা এই কি বলে এটা করছি, তো এটাকে কপি করি, এটার সাথে আমরা একটা আরেকটা প্রবলেম, নিজেদের মতো করে আরেকটা প্রবলেম দেখবো। আমি সে ধরেন যে মাই সিটি এভারেজ অ্যামাউন্ট, অ্যামাউন্ট না দিয়ে এখানে কি লিখবো আমি, এখানে সে ধরেন যে আমি প্রাইস লিখি, ঠিক আছে? প্রাইস অর্ডার বাই পি ডট কাস্টমার আইডি। আমার এখানে তো কাস্টমার আইডি লাগবে না, আমার এখানে মনে হয় লাগবে হলো যে প্রোডাক্টের আইডি, ঠিক আছে? না, এটা কিভাবে করা যায়, না এটা একটু সোজা করেই করি আমরা, একটা প্রবলেম একটা বের করি।
প্রবলেম স্টেটমেন্ট কি হইতে পারে? যেহেতু ইউজার্স দিয়ে করছে, কাস্টমার আছে, ফাইন্ড ইউজার্স, যে আসলে ইউজারদেরকে খুঁজে বাইর করো যার একটার থেকে বেশি অর্ডার আছে। ফাইন্ড ইউজার্স, এটা কি হবে? ফাইন্ড ইউজার্স হু অর্ডার মোর দেন ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে করব? আমি কমন টেবিল এক্সপ্রেশনটা লিখবো উইথ দিয়ে, উইথ ইউজারের অর্ডারের উপর আমি নাম দিলাম ইউজার অর্ডার। ঠিক আছে, টেবিলের নাম দিলাম ইউজার অর্ডার এস। ঠিক আছে, আমি এটার উপরে বাকি কাজগুলো করব। ঠিক আছে, ইউজার অর্ডার। এখানে আমি কি দিতে পারি? সিলেক্ট, আমি কি কি দেখাতে চাচ্ছি। সিলেক্ট ধরুন যে ইউআইডি, তাই তো? এটা কি দিতে পারি? অর্ডারসে যাই তো ইউজার আইডি, সিলেক্ট ইউজার আইডি কমা, এই ইউজার আইডির উপর ভিত্তি করে কাউন্ট করা। ইউজার আইডি তো মাল্টিপল টাইম থাকতে পারে, তাই না? মাল্টিপল টাইম যেহেতু অর্ডার করলে মাল্টিপল টাইম, বাট তাদেরকে একটা করে দেখাবে। কিভাবে দেখাবে? কাউন্ট করতে, সেজন্য নাকি কাউন্ট তো করতে হবে, কাউন্ট করে এখানে এক্সট্রা সাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটাকে কিভাবে দেখাবে? টোটাল অর্ডার হিসেবে দেখাবে, টোটাল অর্ডার হিসেবে দেখাবে। ঠিক আছে, ফ্রম কোন টেবিল? ফ্রম অর্ডারস, ফ্রম অর্ডারস অর্ডার টেবিল থেকে দিবে। আর এখন এটার সাথে তো গ্রুপ বাই করতে হবে, মোর দেন ওয়ান দেখাইতে চাচ্ছি, তাই না? এই জিনিসটা কিভাবে করতে হবে তাহলে? আচ্ছা, গ্রুপ বাই করতে হবে কিনা তার আগে আমি দেখি। সিলেক্ট, আমি কি কি দেখাবো? এখান থেকে ইউজার আইডি আছে, তাই তো? আর টোটাল অর্ডারস আছে। তো আমি এখানে সে ধরেন যে ইউজার আইডি কমা টোটাল অর্ডারস ফ্রম কোন টেবিল বলেন তো দেখি? কোন টেবিল? ফ্রম ইউজার অর্ডার টেবিল, টেম্পোরারি টেবিল না এটা? ইউজার অর্ডার টেবিল। ঠিক আছে, হোয়ার এই টোটাল অর্ডারটা ইজ গ্রেটার দেন 1। আনসার দিছে, বলতেছে ইন অ্যাগ্রিগেট কোয়েরি গ্রুপ বাই ইউজ করতে হবে। তা ওরা কি গ্রুপ বাই ইউজ করছে? না, গ্রুপ বাই ইউজ করেনি তো। আচ্ছা, আমারটা অ্যাগ্রিগেট বলছে তো, এই যে কাউন্ট আছে তো, কাউন্ট থাকলে গ্রুপ বাই ইউজ করতে হবে। আর গ্রুপ বাই যদি ইউজ না করি অন্য কিছু ইউজ করবো, যেমন আমরা এই যে ইয়াতে র্যাঙ্ক ড্যান্স র্যাঙ্কের সাথে পড়ছিলাম না ইয়াগুলো, উইন্ডোজ ফাংশন যদি ইউজ করি, মানে কাউন্ট সে একা একা কোনোভাবে কাজ করতে পারবে না, কোনো না কোনো ইয়ার উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে। আমি জাস্ট গ্রুপ বাই ইউজার আইডি দিয়ে দিই। ঠিক আছে, গ্রুপ বাই ইউজার আইডি। এখন দেখেন যে আমার 10টা কাস্টমার 10টায় দুইটা দুইটা করে অর্ডার করছে। ঠিক আছে, এই জিনিসটা আমি এভাবে বের করতে পারবো না। বিষয়টা বুঝতে পারছেন কি করতেছে? এখন যদি আমি আপনাদেরকে বলি, কেউ একজন বলেন যে আমার তো নাম লাগবে, আমি যদি নাম দিয়ে যদি দেখতে চাই এই ইউজার আইডিটা, তখন কি করব বলেন তো দেখি? আমি ধরেন যে এটা হলো যে কি, আমি এখানে দিয়ে রাখি ইউ ডট ইউজার আইডি দিয়ে রাখি। আচ্ছা, এখানে দিতে হবে না। আচ্ছা, এটাকে আমি সেম ভাবে আরেকটা ইয়া করি, ইউজার আইডি টোটাল অর্ডারস কমা ইউজার নেম।
ইউজার নেম না দিয়ে ফুল নেম। ফুল নেমটা কোথায় থেকে আসছে? ইউজার্স টেবিল থেকে। ইউজার্স ডট ফুল নেম ফ্রম এত ইনার জয়েন কোনটা? ইউজার্স অন কি অর্ডার্স ডট user id equal to users dot uid। আমি এখন নামটা তো দেখতে পাওয়ার কথা। ও এখানে নামটা দিই নাই, ঠিক আছে, এখানে নামটা দিতে হবে। এখানে আমি লিখি এস নেম জাস্ট, ঠিক আছে, name। তো টোটাল অর্ডারস এখানে নেমটা দিয়ে দিই কমা, ঠিক আছে। আমি পারবো না বিষয়, আমরা কি কাজ করতে পারবো না বিষয়গুলো দিয়ে? জি আজকের ভাইয়া। আমাদের চ্যাপ্টার এখানেই শেষ। কারো কোনো কোয়েশন আছে? আজকে আমাদের মডিউলও শেষ, ক্লাসও শেষ। এটা আমাদের আচ্ছা 8 ভাইয়া, নম্বর ওই যে এই যে এই এসকিউএল ফাইলটা আমাদেরকে একটু আপলোড করে দিয়েন, ডাউনলোডেবল আমি যেন দিয়ে হয়। দিব। হ্যাঁ, আমি দিয়ে দিব। ডাউনলোড করতে যেন পারি ভাইয়া। আমি এটা দিয়ে দিব, সমস্যা নাই। তারপরেও এই যে অনেক সময় হয় কি যে আমরা তো টিচার হিসেবে থাকি, আমরা আপনাদেরকে মেন্টর হিসেবে পড়াই। সত্য কথা বলতে আমাদের নিজেদের, আমরা তো চেষ্টা করি সবকিছু পড়ানো, ঠিক আছে, আহ, কিন্তু আমাদেরকে সিলেবাসের দায়রার ভিতরে থাকতে হয়, ঠিক আছে, তাই না? আবার যেহেতু আমরা ধরেন যে আমাদের আবার একটা ফিক্সড একটা ক্লাস ডেটের উপরেও থাকতে হবে, যে এই টাইমের ভিতরে ক্লাসটা শেষ করতে হবে বা এই টাইমের ভিতরে ক্লাসটা শেষ করতে হবে, তাই না? তো অনেক কিছু হবে যে এই কারণে স্বাভাবিকভাবে একটা কনস থাকে যে এজ এ স্টুডেন্ট হিসেবে আপনি হয়তো সবকিছু ডেলিভার এখান থেকে নাও পেতে পারেন, ঠিক আছে, একটা জায়গা থেকে আপনি ডেলিভার নাও পেতে পারেন, কিন্তু এটা খুবই মাইনর। বিশেষ করে আমার ক্লাসে যারা স্টুডেন্ট আছে আমি চেষ্টা করি সবকিছু ডেলিভারি দেওয়ার। দেখেন যে পুরো সিলেবাসটা আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি। এই কভার করতে দেওয়ার কারণে অনেক সময় যেমন ধরেন যে আমি সবকিছু দেখাই না, যেমন আপনাদেরকে ড্যান্স র্যাঙ্কটা দেখাই না, পার্সেন্টেজটা দেখাই না। এখন এটা কিন্তু আপনাদের দায়িত্ব। ইউনিভার্সিটিতে এটা কভার হয়ে যায় এই কারণে, কারণ ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট দেয় ইয়াতে, আপনারা চুরি করে করেন বা চুরি না করে করেন, যেভাবে করেন আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছে। তার মানে কি টিচার মনে করতেছে কি না ঠিক আছে ভালোভাবে করতেছে, ঠিক আছে। বাট আমি এখানে তো আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দিচ্ছি না, প্রজেক্টও দিচ্ছি না, তো আমি যে আপনাদেরকে কিভাবে জাস্টিফাই করব বা কিভাবে জাজ করব এটা আমার কাছে জানা নাই, যেহেতু আমি অন্য আরেকটা জায়গায় পড়াচ্ছি। তবে আমি আমার ডিজিটাল হিলবিলিতে আবার এই জিনিসটা আমি জাস্টিফাই করি, প্রজেক্ট দিয়ে আর কি, ঠিক আছে, করাই। এখানে আপনাকে দিতে পারি না, এখানে আপনাকে দেওয়ার মতো স্কোপও নাই। তো যে জিনিসটা আপনাদেরকে ইয়ে করতে হবে না, আপনাদেরকে একটু স্টাডি করতে হবে, সত্য কথা বলতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসে অনেক ভুল ভাইয়া থাকবে, ওই ঠিক করলে আপনারা প্র্যাকটিসে ভালো করতে পারেন। আমি আপনাদেরকে রিয়েল লাইফ বলি, আমি যখন পাওয়ার বিএ শেষ করি কোন একটা জায়গা থেকে, আমি কোনো কিছুই পারতেছিলাম না। পরে আবার আমি ক্লাস 1 দেখছি, ক্লাস 2 রেকর্ডিং দেখে দেখে আমাকে করতে হচ্ছে, তারপরে আমি বুঝতে পারছি। কিন্তু আমি জানি, আমি কিন্তু এই জিনিসটা জানি, আমি কিন্তু অ্যাটেন্টিভ ছিলাম, আমি জানি যে কোন জায়গায় কোন জিনিসটা আমি পারতেছি না, ওইটা কোথায় আছে, ঠিক আছে। আমি কিন্তু শুধুমাত্র ওই জিনিসটা দেখতাম। তো আমি এইভাবে যখন 2-3টা প্র্যাকটিস করলাম, সবার আগে অফিসের গুলো প্র্যাকটিস করলাম, আমাকে যেগুলো প্র্যাকটিস হয়েছে এগুলো, দেন আমি যখন রিয়েল লাইফে অ্যাপ্লাই করা শুরু করলাম, কেবলের ডেটাবেস দিয়ে যখন প্র্যাকটিস করা শুরু করলাম, তখন আমি নিজে নিজে প্র্যাকটিস গুলো করতাম। আর সাথে আমার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির মাধ্যমে প্র্যাকটিস করতেছি। তো এইভাবে আসলে নিজেকে আমি স্ট্রং বানাচ্ছি। আপনাদেরকেও এইভাবে স্ট্রংটা বানাইতে হলে আপনাদেরকে স্ট্রং একটা প্রেজেন্স নিতে হবে এবং শিকার একটা আগ্রহ থাকতে হবে, প্র্যাকটিস করারও একটা আগ্রহ থাকতে হবে। প্র্যাকটিস না করতে পারলে ইয়ে হবে না। আর এটার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে কি হইতে হবে? স্মার্ট হইতে হবে। কি ধরনের স্মার্ট হইতে হবে? ইটস নট অ্যাবাউট দি উইথ দি ক্লোথ, ঠিক আছে, ক্লোথের উপর বেস করে স্মার্ট হওয়ার জন্য বলতেছি না। আপনার কথাবার্তা স্মার্টনেস আনতে হবে, ঠিক আছে, আপনার ভোকাল স্পিকিং এ স্মার্টনেস নিয়ে আসতে হবে, ঠিক আছে, পাবলিক স্পিকিং স্মার্টনেস নিয়ে আসতে হবে। আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করতেছেন বুঝতে পারতেছেন? আপনার কোন পজিশনে যাচ্ছেন? আপনার এজ এ ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট পদে যাচ্ছেন, যেখানে আপনাদের প্রতিনিয়ত ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, ঠিক আছে, এডিশনাল জেনারেল ম্যানেজার, ঠিক আছে, মার্কেটিং হেড, এদের সাথে আপনার প্রতিনিয়ত মিটিং। তো এদের সাথে তারা যেন আপনাকে রিলাই করতে পারে, তারা যেন আপনার কথা শুনে, তারা যেন আপনার কথা শুনে ডিসিশন মেক করতে পারে, বুঝতে পারছেন? আপনাকে কিন্তু ওই ধরনের স্মার্ট হইতে হবে। ক্লিয়ার আমার কথা?
জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ধরেন মাইক্রোসফট সার্টিফিকেশনের কি কোর্স করা হয়? আপনি কি করান ভাইয়া? ধরেন মাইক্রোসফট সার্টিফিকেশন ওই যে পাওয়ার বিআই যেটা শিখাইছি, হ্যাঁ, ওইটাই হলো যে মেইন সিলেবাস। ওইটার উপর আগে প্র্যাকটিস করতে হবে। আগে আচ্ছা প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট আমি যা শিখাইছি আগে এগুলো তো আগে আপনি প্রবলেম গুলো সলভ করে এগুলো প্র্যাকটিস করেন। আপনি নিজে নিজে এগুলো প্র্যাকটিস করে নিজে নিজে কয়েকটা প্রজেক্ট বানান। দেন আপনার যখন কনফিডেন্স আসবে, দেন আপনি প্র্যাকটিস করবেন কোথায়? মাইক্রোসফটের যে প্রি ট্রেনিং আছে না, ওই হ্যাঁ, এমসিকিউ, ওরা কিন্তু এমসিকিউ ট্রেনিং বা ইয়া দেয়, এই ধরনের ট্রেনিং এর ওরা দামি দামি এক্সাম টেস্ট দিতে পারে। ওইখানে আপনি এক্সাম টেস্ট দেন, তারপর আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। এইভাবে ইমপ্রুভ করার পরে 1 ইয়ার লেটার আপনি পিএল আচ্ছা 300 এক্সাম দিবেন। ওই এক্সামটা আপনি নিজে বাসায় বসে দিবেন। আচ্ছা, হুম, ওইটার জন্য কোনো ক্যান্ডো ট্যান্ডো নাই, বুঝতে পারছেন? বাসায় বসেই দিতে পারবেন। আচ্ছা। তাহলে ভাইয়া কি আপনার সাথে কি এইটাই লাস্ট ক্লাস আমাদের? হোপফুলি এটার সাথে আমার সাথে আপনাদের এটা লাস্ট ক্লাস। আর কোনো ক্লাস নাই হয়তো বা, এই আর কি। আচ্ছা ভাইয়া, ওই মানে সরাসরি আপনার সাথে যোগাযোগের কোনো